আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে মিনু অন্তর্ধান রহস্য। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা, প্রীতম, প্রত্যুষা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের সকালটা অন্যদিনের মতো শুরু হয়নি। আজ সকালেই বৌঠানের হাতে গরম গরম লুচি আর আলুর দম নিয়ে টেবিলে কিন্তু বেশ একটা জমাটি পরিবেশ তৈরি হয়েছিল। লুচি মুখে পুরে ব্যোমকেশ যখন বলল, না, তুমি যাই বলো অজিত, পুটিরাম কিন্তু লুচিটা বেশ ভালোই বানায়। পুটিরাম এক পাশেই দাঁড়িয়েছিল। সে হেসে মাথা চুলকে বলল, দাদাবাবু, লুচি আমি করিনি, বৌদি করেছে। আমি তো শুধু ওই ময়দাটাই মেখে দিয়েছি। করতে হবে আমায়, অথচ নাম কখনো শুনতেই পাবো না। দেখলে তো ঠাকুরপো, তোমাকে কি বলেছিলাম? রান্নাঘরে লুচি ভাজার সময় তো তোমাকে বলেছিলাম। আরে বৌঠান, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো জানো যে ব্যোমকেশ কেমনভাবে মশকরা করে। ব্যোমকেশ জানে তুমি করেছো, তারপরেও ইচ্ছে করে তোমার সঙ্গে এরকম করে। ব্যোমকেশ মাথাটা নামালো আমার দিকে, তারপর আস্তে আস্তে বলল, যতক্ষণ পর্যন্ত সুনাম না করব ততক্ষণ পর্যন্ত বেশ ভালো ভালো লুচি পেতে থাকবো, বুঝলে? আমি ব্যোমকেশের যুক্তি শুনে আশ্চর্য হয়ে গেলাম। তবে মুখে কিছু বলতে যাব এমন সময় বাইরের দিক থেকে কার যেন গলা শোনা গেল। ব্যোমকেশের ইশারায় পুটিরাম এবং বৌঠান বাইরের দিকে চলে গেল। পুটিরাম নিচে গিয়ে দরজা খুলবে আর বৌঠান ওপরে ব্যালকনি থেকে দেখবার চেষ্টা করবে যে কে এসেছে। কিন্তু ব্যোমকেশের মুখে একটা চিন্তার ভাঁজ দেখলাম। তারপর ব্যোমকেশ উঠে গিয়ে রাস্তার দিকে জানালাটা খুলে একবার দেখেই সেটা বন্ধ করে দিয়ে বলল, গেটের এক পাশে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যিনি এসেছেন তিনি নেহাত কোনো সাধারণ মানুষ নন। না হলে ঘোড়ার গাড়ি এখানে দাঁড় করিয়ে আবার সেই গাড়িতে ফিরে যেতে তাকে বেশ টাকা খরচ করতে হবে। তবে গলা শুনে তো স্ত্রীলোক বলেই মনে হলো। রোববার দিন সকালে কোনো স্ত্রীলোক আমাদের বাড়িতে এই সময়, তারপর আবার ঘোড়ার গাড়িতে, এবং সে গাড়ি দাঁড় করানো আছে ফিরে যাওয়ার জন্য। তার একটাই মানে অজিত, বোধহয় নতুন কোনো কেস আমাদের হাতে আসছে। এটুকু থেকে তুমি এত কিছু ভেবে ফেললে? রবিবার ছুটির দিনে সকালে কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে, তাও আবার আমাকে না জানিয়ে, এ কথা তো আমার মনে হয় না। তাছাড়া এমন কোনো স্ত্রীলোকের সঙ্গে আমার এত পরিচিতি নেই যিনি আমার সঙ্গে দেখা করার জন্য ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে রাখতে পারেন। ঠিক তখনই পর্দা ঠেলে বৌঠান এসে ঘরে ঢুকলো। বলল, এক ভদ্রমহিলা এসেছেন, বেশ সুন্দর দেখতে। পাশের ঘরে বসিয়েছি। ব্যোমকেশের কথায় তাকে বসবার ঘরে বসতে দেওয়া হলো। আমরা খাওয়া দাওয়া শেষ করে বসবার ঘরে গিয়ে ঢুকতেই ভদ্রমহিলা বসে থাকা জায়গা থেকে উঠে আমাদের নমস্কার করলেন। তারপর বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমি লাবণ্য সেন। আজ রবিবার ছুটির দিনে আপনাকে এভাবে ব্যতিব্যস্ত করে তোলার আমার একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার তো নেই। একটা অদ্ভুত সমস্যায় পড়েই আপনার কাছে আসতে হয়েছে। চিন্তা করবেন না, অদ্ভুত সমস্যায় পড়েই আমার কাছে সকলে আসে, তাই সেটা নিয়ে ভাবতে হবে না। আপনি বসুন। ভদ্রমহিলা বসতেই আমরা উল্টো দিকে গিয়ে বসলাম। বৌঠানকে বলা হয়েছিল যে ভদ্রমহিলাকে চা দিতে, কিন্তু তিনি চা খান না। একটু বসে ব্যোমকেশ বলল, বলুন তো, ঠিক কী সমস্যার জন্য হঠাৎ এত সকালে আপনাকে আমার কাছে ছুটে আসতে হলো? আপনার বোধহয় এখান থেকে অন্য কোথাও যাওয়ার আছে, আর তার আগে আমার এখানে এসেছেন, তাই না? হ্যাঁ ব্যোমকেশবাবু, এখান থেকে আমার আরও দুটো জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু সে কথা আপনি কি করে বুঝলেন? সে যাই হোক, আসল কথাটা আপনাকে বলি, আমার হাতে আর বেশি সময় নেই। উদ্বিগ্ন চোখে তাকালাম ভদ্রমহিলার দিকে। সত্যি ভদ্রমহিলাকে সুন্দরী বলা চলে। তাছাড়া দামি পোশাক, গলায় গহনা, এমনকি চেহারার মধ্যে একটা আভিজাত্যের ভাব রয়েছে, আর সেটা বেশ ভালোভাবেই স্পষ্ট। তবে ভদ্রমহিলার কথার মধ্যে বেশ একটা বিনয়ী এবং নম্রভাবও রয়েছে। সমস্যাটা ঠিক আমাদের বাড়িতে নয়, আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পড়ে। আমার পরিচিত এক ভদ্রমহিলা, তার নাম জয়িতা সান্যাল, এবং তাদের ছেলে দেবব্রত সান্যালকে নিয়ে সমস্যা হলো, বেশ কয়েকদিন ধরে, মানে ওই 2 দিন ধরে তাদের বাড়ির কাজের মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঘটনাটা ঠিক কখন ঘটেছে সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে কালকে সারাটা দিন তাকে খুঁজে পাওয়া যায়নি, আজকেও খুঁজে পাওয়া যায়নি দেখে আমি আপনার কাছে এলাম। কিন্তু সেক্ষেত্রে তো আপনার পুলিশের কাছে যাওয়া প্রয়োজন ছিল। দেখুন, যার কথা আমি বলছি অর্থাৎ অর্থাৎ মিস্টার সান্যাল, মানে রণজয় সান্যাল, উনি নিজেই একজন পুলিশ অফিসার। এবার পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য সরাসরি পুলিশের কাছে যাওয়াটা কি ঠিক হবে? তাছাড়া আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। মহিলার চোখে মুখে উত্তেজনা, চোখের পাতা তিরতির করে কাঁপছে। মাঝে মধ্যে যে ঢোক গিলছেন সেটা বেশ বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা ভয় পেয়েছেন কিংবা কোনোভাবে অস্থির হয়ে রয়েছেন। তার মানে আপনি বলতে চাইছেন একজন পুলিশের বাড়ি থেকে তাদের বাড়ির কাজের এক মহিলা নিরুদ্দেশ হয়ে গেছে, অথচ সে ব্যাপারে তারা এখনো পর্যন্ত কিছুই করেনি। কিন্তু আপনার এই সন্দেহের কারণ? কারণ কয়েকদিন আগেই তাদের বাড়িতে ওই কাজের মেয়েটির সাথে আমার কথা হয়েছিল। মহিলা নয় ব্যোমকেশবাবু, মেয়ে। তার বয়স ওই 16-17 তো হবে, তার বেশি নয়। এত কম বয়সী একটা মেয়েকে বাড়িতে কাজের লোক হিসেবে রাখা? যাই হোক, তারপর আপনি এখন কি বলতে চাইছেন? আমার মনে হয় ওই মেয়েটাকে কিছু করা হয়েছে, অন্য কোনোভাবে মেয়েটার কোনো ক্ষতি হয়েছে। না হলে একটা মেয়েকে সারাদিনের মধ্যে অন্তত 10 বারের বেশি আমি দেখতে পেতাম, সেই মেয়েটাকে একবারও দেখতে পেলাম না। অথচ যেই তার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ওরা বলল মেয়েটা নাকি তার দেশের বাড়ি চলে গেছে। অথচ আজ প্রায় 3 বছর ধরে ওকে আমি দেখছি, কখনো দেশের বাড়ি যায়নি। এখন প্রথমত ব্যাপারটা পুলিশের কান পর্যন্ত না পৌঁছলে অপহরণ কিংবা মিসিং ব্যাপারটা হবে না। তাছাড়া আপনার সন্দেহের ভিত্তিতে আমরা সরাসরি ওদের বাড়িতে গিয়ে খানা তল্লাশি করতে পারি না, বিশেষ করে মিস্টার দাস যখন একজন পুলিশ। জিজ্ঞাসা তো করতে পারেন, অন্তত মেয়েটা যে নিরুদ্দেশ হয়েছে সেই ব্যাপারে তদন্ত তো করতে পারেন। মিস্টার দাসের সঙ্গে দেখা করতে গেলে তো বিকেল, সন্ধ্যের আগে তিনি বাড়ি ফিরে আসেন না। তার আগে যদি একবার... মেয়েটার কোনো একটা সমস্যা হয়েছে, ও আমাকে আগেই বলছিল ওই বাড়িতে থাকতে ওর আর ভালো লাগে না। অন্য কোনো একটা ব্যবস্থা যদি আমি আর করে দিতে পারি। কিন্তু বিশ্বাস করুন, আমার বাড়িতে একটা কাজের লোক তো রয়েছে, তাছাড়া এর চেয়ে বেশি কাউকে তো আমার প্রয়োজনও নেই। যদিও আমাদের এই এলাকায় প্রায় প্রত্যেক বাড়িতেই একজন করে সর্বক্ষণ কাজের লোক থাকে, মনে হয় ছোটোখাটো কাজকর্ম করার জন্যই। তাই ওই মেয়েটি, মানে মিনু, আমার সে কথা বললেও ওর কোনো ব্যবস্থা আমি সেই মুহূর্তে করে দিতে পারছিলাম না। মিনু আপনাকে ঠিক কি বলেছিল? সেদিন আমাদের বাড়িতে একটা কারণে জয়িতা মিনুকে পাঠিয়েছিল কোনো একটা জিনিস নিতে। সেটা নিয়ে যাওয়ার সময় মিনু বলল, দিদিমণি, দিদিমণি, আমার জন্য কোথাও একটা কাজ খুঁজে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন? সে কি রে, অন্য কোথাও কাজ করবি কেন? ওদের বাড়িতে কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে? অসুবিধে ঠিক না, আবার অসুবিধেও আছে। সে কথা এখন বলতে পারবো না, পরে বলবো। আমার জন্য একটা কাজ খুঁজে দিন না দিদিমণি, যেখানে খুশি হবে। আপনার বাড়িতেও যদি হয় তাতে আমার আপত্তি নেই। টাকা না হয় এখন কম দেবেন। তোর মতন একটা মেয়েকে আমার বাড়িতে কাজের জন্য পেলে আমার খুবই ভালো লাগতো রে মিনু। কিন্তু আমাদের বাড়িতে মাধব রয়েছে, তাছাড়া মাধব তো আমাদের অনেক পুরনো লোক। আবার নতুন করে তোকে রাখতে গেলে যে খুব সমস্যা হবে। তাছাড়া তুই জানিস অতিরিক্ত খরচ নিয়ে তোর দাদাবাবু কেমন রাগারাগি করে, এতে সমস্যা হতে পারে। তোর যদি টাকা পয়সার সমস্যা থাকে তাহলে আমায় বলতে পারিস, আমি না হয়... না দিদিমণি, টাকা পয়সার সমস্যা নেই, আমি আপনাকে অন্য সময় বলবো। হ্যাঁ, এখন আমি যাই। আমার কথাটা মনে রাখবেন দিদিমণি। এই হলো মিনুর শেষ কথা। আমি নিজেই বাড়ি থেকে 2 দিনের জন্য আমাদের পরিচিতের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসছি এই 2 দিন আগে। ফেরার পরেই মিসেস সান্যালদের বাড়িতে যাই। তখনই মিনু সেখানে না থাকায় ব্যাপারটা চোখে পড়তে প্রশ্ন করলে মিসেস সান্যাল হাসি মুখে আমায় জানায় মিনু দেশের বাড়িতে চলে গেছে। কিন্তু আমার কেন জানি না মন মানে না। হঠাৎ করে মিনু দেশের বাড়িতে চলে গেল। তাছাড়া আমি যাওয়ার আগেই আমায় এসব কথা বলছিল। বুঝতে পারছেন ব্যোমকেশবাবু, আমি তো আর এমনি এমনি সন্দেহটা করছি না। এবার হতেই পারে আমি ভুল, কিন্তু আমার মন বলছে আমি যা ভাবছি তার সব কিছুই ঠিক। ব্যোমকেশ চুপ করে বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল,
কিন্তু মিনু আপনাকে ঠিক কী বলতে চেয়েছিল সেই ব্যাপারেই তো কোনো কিছু জানা গেল না, তাই না? আর রইল মিনুর দেশের বাড়ির ব্যাপারটা। 3 বছর ধরে যদি ওখানে মিনু কাজ করতে থাকে, তাহলে তার মধ্যে একবারও সে দেশের বাড়িতে যায়নি। দেশের বাড়ি যাওয়া তো দূরের কথা, মিনুর মুখে দেশের বাড়ির নাম পর্যন্ত কখনো শুনতে পাইনি। যে দেশের বাড়ি যাবে সে অন্তত কথায় কথায় কখনো না কখনো তো সেটা বলবে। আমার তো মনে পড়ে মিনু উল্টো বলতো। একবার যেন আমায় কথায় কথায় বলছিল যে দেশের বাড়িতে আর কিছু নেই, বন্যায় সমস্ত কিছু ভেসে গেছে। তারপর ওর পরিচিত দু একজনের সঙ্গে এখানে এসেছিল ও, আর তারপরই ঘুরে ফিরে ওই সান্যালদের হাতে গিয়ে পড়া। সে না হয় বুঝলাম, কিন্তু দেখুন, আপনি বলতে চাইছেন আপনার সন্দেহ হচ্ছে মিস্টার এবং মিসেস সান্যালের বাড়ি থেকে কাজের লোক মিনু নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই ওদের কোনো হাত রয়েছে। ওদের হাত আছে আমি এটা বলছি না, সে ব্যাপারে নিশ্চয়ই ওরা কিছু জানে, সেই ব্যাপারটা ওরা লুকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু কেন করছে সেটাই তো বুঝতে পারছি না। ব্যোমকেশ আরও কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, একটা কাজ করা যাক। আপনি তো বলছিলেন আপনার কি কাজ রয়েছে, সেটা না হয় আপনি একবারে মিটিয়ে আসুন। তারপর দুপুরের দিকে সম্ভব নয়, বিকেলের দিকে আমি আপনার বাড়িতে যাচ্ছি। আপনি মিসেস সান্যালকে সেখানে ডেকে পাঠান, সেখানে না হয় তার সঙ্গে কথা বলা যাবে। তাহলে তার মনে হবে না যে তাকে জেরা করা হচ্ছে। তার কথাবার্তা থেকেই আমি মিনুর ব্যাপারে যতটুকু জানার সেটুকু জেনে নিতে পারবো। বোধহয় ব্যোমকেশের কথায় মিসেস সেন বেশ খুশি হলেন। তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার করে বেশি সময় না নিয়ে তখনই বেরিয়ে গেলেন। ভদ্রমহিলা চলে যাওয়ার পর বললাম, ব্যাপারটা কি হলো বলো তো? পরের বাড়িতে কি হচ্ছে সে ব্যাপারে লাবণ্য সেন একটু বেশি উৎসাহিত বলে মনে হলো না? দেখা গেল সত্যি সত্যি মিনু দেশের বাড়ি চলে গেছে। না অজিত, আমার তেমন কিন্তু মনে হচ্ছে না। এবং মেয়েটির সঙ্গে যে ওনার সম্পর্ক খুব ভালো, সেটা তো তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। তাছাড়া অন্য একজনের বাড়ির কাজের মেয়ে এই বাড়িতে এসে এত ভালোভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, তার মানে দুই পরিবারের সম্পর্কের কথাটা ভেবে দেখো। এক্ষেত্রে এত ভালো সম্পর্ক থাকার পরেও লাবণ্য সেন হঠাৎ মিসেস সান্যালের বিরুদ্ধে পুলিশের কাছে না গিয়ে আমাদের কাছে যখন এলেন, তার পেছনে শক্ত কোনো প্রমাণ তো রয়েছেই। বিশেষ করে মিস্টার সান্যাল যখন নিজেই একজন পুলিশ অফিসার। আমাদের কথা শুনতে শুনতে বৌঠান ঘরে এসে ঢুকেছিল। বলল, এইবার তাহলে কি করবে? বিকেলে তো ওনার বাড়িতে যাওয়ার কথা বলে দিলে। যাওয়ার কথা যখন বলেছি তখন তো যেতেই হবে। ব্যাপারটা খুব বেশি দিন ফেলে রাখাটা ঠিক হবে না। যদি মিনুর সঙ্গে সত্যিই কিছু হয়ে থাকে, তাহলে সময় যত গড়াবে তত কিন্তু তার বিপদটা বাড়বে। ঠিক বলেছ, যদি কেউ তাকে চুরি করে নিয়ে লুকিয়ে রাখে তাহলে এখন তার বিপদ রয়েছে। তোমরা বিকেলে একবার যাও, গিয়ে কথা বলে দেখো। আচ্ছা, পুলিশকে বলে সত্যি সত্যি মিসেস স্যান্যালের বাড়িতে তল্লাশি করলে হয় না? এটা করাই যেত যদি না মিস্টার সান্যাল পুলিশ অফিসার হতেন। একজন পুলিশ অফিসারের বাড়িতে এইভাবে তল্লাশি করা যায় না। যদিও তর্কের খাতিরে এবং আমরা কাজটা করতে পারি, যদি কিছু না পাওয়া যায় তাহলে তিনি মিসেস সেন এবং আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। ব্যোমকেশ যে এই কথাই বলবে তা আমি জানতাম, কিন্তু মনে মনে অন্য একটা কথা ভাবছিলাম। সমস্ত ব্যাপারটাই যদি অন্যরকম হয়। অনেক ভদ্রমহিলা থাকেন যারা কল্পনাপ্রবণ। মিসেস সেন যদি তার দলেই পড়েন তাহলে শুধু শুধু আমাদের সময় নষ্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে মিসেস সেন এবং মিসেস সান্যালের সঙ্গে কথা বলে ব্যোমকেশ এর থেকে বেশি কিছু বুঝতে পারবে না। তবু ব্যোমকেশের কথা এক কথা, যখন সে কথা রাখতেই হবে, তাই আমরা দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়েই রওনা দিলাম মিসেস সেনের বাড়ির উদ্দেশ্যে। মিস্টার সেন বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমার মনে হয় আমার স্ত্রী আপনাকে একটু বেশি বিব্রত করে ফেলেছে। আসলে আমায় না জানিয়ে ও আপনার কাছে চলে গিয়েছিল, তো এখন এসে ও যখন আমায় সমস্ত কথা বলল, তখন আমি বললাম তুমি শুধু শুধু ভাবছো। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, মিনুকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিনুকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সে ব্যাপারে আমি খুব ভালো করেই জানি। তুমি তো ছিলে না, আমি তো ছিলাম এখানে। মিনু নিশ্চয়ই দেশের বাড়ি চলে গেছে। তাছাড়া এমনভাবে হঠাৎ করে দেশের বাড়ি চলে যাওয়া ছাড়া তো অন্য আর কোনো কারণ থাকতে পারে বা মনে তো হয় না, বা থাকতেও পারে। হতে পারে মিনুর সঙ্গে অন্য কারোর অন্য কোনো রকম একটা সম্পর্ক ছিল।
তুমি বুঝতে পারছো না কথাটা। ব্যোমকেশবাবু যখন এসেছেন তখন মিসেস সান্যালকে একবার বাড়িতে ডেকে এনে তার সঙ্গে ব্যোমকেশবাবুর কথা বলালে ভালো হয়। বেশ, তোমার যেটা ভালো মনে হয় তুমি করতে পারো। আমার যেটুকু মনে হলো আমি তাই বললাম। এখন আমায় বেরোতে হবে। ব্যোমকেশবাবু, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে পরিচয়টা তো খুব একটা ভালো করে করা হলো না। বুঝতেই পারছেন, ব্যবসার কাজ, যখন তখন ছুটতে হয় যেখানে সেখানে। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি চললাম। মিস্টার সেন চলে যেতেই একটু পরেই মিসেস সান্যাল এসে ঘরে ঢুকলেন। তাকে বোধহয় মিসেস সেনই ডেকেছিলেন। আমার সঙ্গে ভদ্রমহিলার পরিচয় করিয়ে দেওয়ার সময় কিন্তু মিসেস সেন আমার আসল নাম বললেন না, তার বদলে বললেন একটা নকল নাম। এক্ষেত্রেও তাই। মিসেস সেনের সঙ্গে আমার পরিচয়টা অনেক দিনেরই। তিনি আজ ছুটির দিনে আমায় এখানে ডেকে পাঠালেন বিকেলে চায়ের নিমন্ত্রণের জন্য। মিসেস জয়িতা সান্যাল বললেন, না না, ভালোই করেছেন। তাছাড়া আমাকেও বিকেলে চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন লাবণ্য। আপনারা এখানে রয়েছেন, ভালোই লাগছে। আচ্ছা, আমার ওই বন্ধুটি বলছিলেন আপনার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল, তার নাম মিনু, আর মেয়েটা চটপটে, সমর্থ এবং কাজের। আচ্ছা, ওই রকম একটি মেয়ে আমায় জোগাড় করে দিতে পারবেন? আসলে আমার স্ত্রী একটি কাজের মেয়ের জন্য বারবার বলছিল, তবে বিশ্বস্ত হতে হবে এবং কাজ জানতে হবে। রান্নাবান্না তাছাড়া ভারী কাজ তাকে দিয়ে আমরা করাবো না, ছোটোখাটো খুঁটিনাটি কাজকর্ম। হ্যাঁ জয়িতা, তোমার ওই যে মিনু যেমন ছিল না, তেমন একটা মেয়ে যদি পারো মিস্টার বক্সিকে জোগাড় করে দিও। এক মুহূর্তের জন্য মনে হলো কথাটা শুনে জয়িতা সান্যালের মুখটা কেমন যেন হয়ে গেল। তারপর তিনি মুখে হাসি ফুটিয়ে বললেন, তাতে আর আপত্তি কি আছে, অবশ্যই করে দেব। কিন্তু সমস্যা হলো, আমারই তো একটি কাজের মেয়ের প্রয়োজন। মিনু যে হঠাৎ করে বাড়ি ছেড়ে এমনভাবে চলে যাবে, সেটা তো আমি ভাবতেই পারিনি। মিনুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাটা তো আমায় মিসেস সেন এর আগে বলেনি। এরপর জয়িতা সান্যাল তাকালেন লাবণ্য সেনের দিকে। লাবণ্য সেন ইশারায় কিছু একটা বোঝাবার চেষ্টা করলেন যেন জয়িতা সান্যালকে, যে আসলে এখানে যা হচ্ছে তার সমস্ত কিছুই তাদের অজানা। তারপর জয়িতা সান্যাল বললেন, আসলে ব্যাপারটা মানে একটু অন্যরকম, বুঝতেই পারছেন। হঠাৎ করে মেয়েটা দুদিন আগে যে কোথায় চলে গেল, লাবণ্য তো বাড়িতে ছিল না। লাবণ্য যেদিন সকালে ফিরল, সেদিন সকালে আর কি মেয়েটা রাতের বেলায় ছিল। রাতের বেলা ছিল মানে? রাতের বেলা আপনার বাড়িতেই ছিল? রাতের বেলা আমার বাড়িতেই ছিল। প্রত্যেকদিন রাতে সবার খাওয়া দাওয়ার পরে মিনু নিজে খেয়ে নিত। তারপর বাসনপত্র গুছিয়ে রেখে রান্নাঘরের সমস্ত ডাইনিংটা পরিষ্কার করে তারপরে সে ঘুমোতে যেত। রাতের বেলায় সেরকম কাজকর্ম করেই সে ঘুমোতে গেল। তারপর সকালে উঠে আর তাকে দেখতে পেলাম না। বোধহয় অনেক সকালে উঠে ঘর থেকে বেরিয়ে গেছে। তাহলে আর কি করা যাবে? এমন কাজের মেয়ে হলে কিন্তু চলবে না। ভালো কাজের মেয়ে চাই, যে চট করে এমনভাবে চলে যাবে না। এরপর ব্যোমকেশের ইশারায় মিসেস সেন চায়ের ব্যবস্থা করতে গেলে ব্যোমকেশ জয়িতা সান্যালের সঙ্গে এলোমেলো কথাবার্তা বলতে লাগলো। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ প্রতিটি কথার উত্তর এবং জয়িতা সান্যালের মুখের দিকে বারবার দৃষ্টি রাখছে। একটু পরে চা নিয়ে এসে লাবণ্য সেন বললেন, আমার কিন্তু একটা কথা মনে হয় মিস্টার বক্সি, মিনু কোথাও চলে যায়নি। মিনুর সঙ্গে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। আমি আবার দেখলাম। এই কথাটা শুনে জয়িতা সান্যালের মুখটা মুহূর্তের জন্য আবার কেমন যেন হয়ে গেল। তিনি ব্যাপারটা সামলে নিয়ে বললেন, তোমাকে আমি অনেকবার বলেছি, দেখো, মিনু দেশের বাড়ি যাবে যাবে করছিল। হতে পারে সেখানে গিয়েছে। সেখানে যে গিয়েছে সে কথা আমি বলছি না, আবার অন্য কোথাও তো গিয়ে থাকতে পারে। একটা কাজের মেয়ে যদি বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে কোথাও চলে যায়, সে ব্যাপারে আমাদের কিছু করার আছে বলো তো? তাছাড়া ওকে তো আমি বলেছি আমি একটা মিসিং ডায়েরি করার কথা ভাবছি। কিন্তু সমস্ত ব্যাপারটা যে বড্ড জটিল, তা তো আপনারা সবাই বুঝতেই পারছেন। আমি কোনো কথা বলছিলাম না। চায়ের কাপের চুমুক দিতে দিতে ড্রয়িং রুমের আশপাশটা ঘুরে দেখছিলাম। পেছন থেকে শুনতে পেলাম ব্যোমকেশ বলছে, আচ্ছা, পুলিশ যদি মিনুকে খুঁজে না পায়, বা দেখা গেল মিনু তার দেশের বাড়িতে যায়নি এবং অন্য কোথাও যায়নি, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি কি করতে পারি? মিনু যদি নিজের ইচ্ছায় কোথাও গিয়ে থাকে তাহলে সম্পূর্ণ তার ব্যাপার। এখানে তো আমার কিছু করার নেই।
ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করল না। চায়ের পাট চুকে যেতে উঠে উঠি করছেন এমন সময় এসে দাঁড়ালো দরজার কাছে। দরজা বন্ধ ছিল। ধাক্কাধাক্কিতে মিসেস সেন গিয়ে দরজা খুলতেই তাকে দেখা গেল। লাবণ্য বলল, এই দেখো জয়িতা, তোমার ছেলে তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে। কি হয়েছে দেব? আর তুই হঠাৎ এখানে চলে এলি কেন? কি ব্যাপার? ছেলেটির বয়স জেনেছিলাম প্রায় 18 বছর, কিন্তু লম্বা চওড়া তার থেকে বেশি বলেই মনে হলো। ঘরের বাইরে দাঁড়িয়ে এসে বলল, অনেকক্ষণ হয়ে গেল আমি একা ছিলাম, দেখলাম বাড়িতে কেউ নেই, তাই তোমার ডাকতে চলে এলাম। তুমি কখন এসেছো এখানে? জয়িতা সান্যাল তাড়াতাড়ি উঠে গেলেন ব্যস্ত সমস্ত হয়ে। আমাদের সকলকে বিদায় জানিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ কি মনে করে উঠে গেল দরজার দিকে। দরজার পাল্লাটা ফাঁক করে বাইরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর ভদ্রমহিলা এবং তার ছেলে চলে যেতেই আবার এসে আমাদের সামনে বসে পড়ল। লাবণ্য দেবী বললেন, যাই বলুন না কেন, আমি আপনাকে বলছি, মিনুর নিরুদ্দেশ হওয়ার পেছনে ব্যাপারটা কিন্তু ভীষণ অদ্ভুত। তাছাড়া এখন মনে পড়ছে বেশ কয়েকদিন ধরে মিনুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। সে কথা আমায় জয়িতা নিজেই বলেছিল। তাই মিনুকে খুব বেশি কাজকর্ম করতে দেওয়া হতো না। সে বেশিরভাগ সময় তার ঘরে বিশ্রামে থাকতো। কিন্তু সে অসুস্থ শরীর নিয়ে এখান থেকে চলে যাবে কি করে? পুলিশের ডায়েরি করার ব্যাপারটা আপনার কি সত্যি মনে হয়? তার হাজব্যান্ডকে উপেক্ষা করে কিংবা তাকে দিয়ে? মোটেই না, ওই কথাটা আপনাকে বোঝাবার জন্য। থানায় ডায়েরি করলে পুলিশ অন্তত একবার তো বাড়িতে আসতো। এমন কোনো কিছুই দেখতে পাইনি। তাছাড়া আজ সকালেই আমার সাথে কথা হয়েছে, তিনি এ ব্যাপারে কিছু জানেন বলে তো মনে হলো না। তিনি মনে করেন মিনু সত্যি সত্যি দেশের বাড়িতে চলে গেছে। আরে একটা মানুষ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে, তারপর সে আর অন্য কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় পায়? ভদ্রমহিলা মানে মিসেস সান্যাল নিশ্চয়ই আমাদের থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। যে কয়েকবার মিনুর কথা উঠেছে সেই কয়েকবার ভদ্রমহিলার চোখে মুখের ভাব আমি দেখেছি। তাছাড়া একটা ব্যাপার লক্ষ্য করলে ব্যোমকেশ, তার ছেলে দেবব্রত যখন এলো তখন কিন্তু তিনি এক মুহূর্তও এখানে থাকতে রাজি হলেন না, তাড়াতাড়ি চলে গেলেন। আমার মনে হয় সত্যিই তিনি কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। আমি তার কথা সমর্থন করছি দেখে খুশি হয়ে বললেন, আমি তো সেটাই বলতে চাইছিলাম। এবার ফিরে আসার পর দুদিন ধরে অদ্ভুত ব্যাপারই দেখছি। সবচেয়ে আশ্চর্য, আগে মাঝে মাঝে বিকেলের দিকে ওদের বাড়িতে আমায় নিয়ে যেত। সেখানে বসে আমরা অনেকক্ষণ গল্প গুজবও করতাম। কিন্তু এই দুদিনের মধ্যে একবারও আমাকে ওদের বাড়িতে যাওয়ার কথা বলেনি। দেখুন, প্রথমে পুলিশের তদন্ত প্রয়োজন। পুলিশকে না জানিয়ে একজন পুলিশের বাড়িতে আমরা এভাবে ঢুকতে পারবো না। জিজ্ঞাসাবাদ করে যা জানা গেছে তাতে আমরা সন্দেহ করতে পারি যে মিসেস সান্যাল কিছু একটা মিথ্যে বলছেন বা লুকিয়ে রাখার চেষ্টা করছেন। বাকি সমস্ত কিছু করতে গেলে আমাদের প্রথমে মিস্টার সান্যালের দ্বারস্থ হতে হবে। তার সাহায্য নিয়েই সমস্ত কাজটা করতে পারবেন। আচ্ছা, মিস্টার সান্যাল কেমন ধরনের মানুষ? পুলিশ হিসেবে এইরকম মানুষ কিন্তু চট করে দেখা যায় না। ভদ্রলোক যেমন ঘুষও খান না, তেমন নিজের কাজের চেয়ে অতিরিক্ত কাজ করেন। কেসের ব্যাপার নিয়ে কথাও বলতে শুনেছি। এমনকি মাঝে মাঝে জয়িতা এ ব্যাপারে আমার কাছে বেশ দুঃখও করেছেন যে অনেক সময় রাতের বেলাও নানান কাজে তাকে বেরিয়ে পড়তে হয় এবং সেসব ব্যাপারে কখনো তিনি না করতে পারেন না। ব্যোমকেশবাবু, বর্তমানে যেসব পুলিশ অফিসার দেখা যায় তাদের মধ্যে কিন্তু মিস্টার সান্যাল একজন বিরল, এ কথা আমি বলতে পারি। ব্যোমকেশ উঠতে উঠতে বলল, তাহলে তো হয়েই গেল, আর বেশি দেরি করা যাবে না। এক্ষুনি আমাদের গিয়ে মিস্টার সান্যালের সঙ্গে কথা বলতে হবে। যদি তিনি আমাদের এই ব্যাপারে সাহায্য করেন তাহলে আমাদের কাজটা করতে সবথেকে বেশি সুবিধা হবে। না হলে আমাদের অন্য কোনো পুলিশের সাহায্য নিতে হবে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিস্টার সান্যাল নিজের বাড়িতেই পুলিশের তদন্ত করার চেষ্টা করবেন যাতে আমরা তার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারি। সমস্যা যদি কিছু হয় তাহলে তো তার ওপরেও সমস্যাটা নেমে আসবে। আমি একটা কাজ করছি, আমি থানায় টেলিফোন করে মিস্টার সান্যালের সঙ্গে একবার কথা বলি। মিসেস সেন তাই করলেন। টেলিফোনটা তুলে মিস্টার সান্যালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন আমাদের সামনে। যদিও একতরফার কথা আমরা শুনছিলাম, তবুও মিসেস সেন খুব বেশি কিছু বললেন না। তারপর বললেন, আমার বাড়িতে আসছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পড়বেন। আপনার কথা শুনে তিনি এখানে আসতে রাজি হয়েছেন এবং সমস্ত ব্যাপারেই কথা বলতে চেয়েছেন। তার মানে ব্যোমকেশ বক্সী নামটা শুধু মিস্টার সান্যাল না, বাকিরাও জানে। ব্যোমকেশ সামান্য হাসল। তার কিছুক্ষণ পরেই বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা পুলিশের জিপ। সেখান থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে এলেন মিস্টার সান্যাল। তাকে দেখে ব্যোমকেশ বলল, সান্যাল নামটা শুনেই আগেই চেনা চেনা মনে হয়েছিল, কিন্তু তুমি যে সেই ব্যক্তি
সে কথা আমি একবারও ভাবতে পারিনি। হ্যাঁ, তা পারবে কি করে? অত লোকেদের সঙ্গে তোমার ওঠা বসা, তাছাড়া আমার মতন একটা সাধারণ পুলিশ অফিসারকে মনে রাখবে? কিন্তু ব্যোমকেশ বক্সী নামটা শুনেই আমি কিন্তু বুঝতে পেরেছি এ হলো সেই এক এবং অদ্বিতীয় সত্যান্বেষী। আমি অবাক হলাম। এই প্রথম কাউকে সত্যি সত্যি ব্যোমকেশের মন মতো সেই সত্যান্বেষী শব্দটা ব্যবহার করতে দেখলাম। ব্যোমকেশই পরিচয় করিয়ে দিল। এই হলো অজিত। আশা করি অজিতকে তোমায় চিনিয়ে দিতে হবে না। আর অজিত, এই হলো জয়ব্রত সান্যাল। তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে জয়ব্রতর সঙ্গে বেশ কয়েকটা ব্যাপারে আমার পরিচিতি হয়েছিল। এই ব্যাপারটা নয় এখন থাক, পরে বলবো। কিন্তু জয়ব্রত, তোমার বিরুদ্ধে কিন্তু একটা কমপ্লেন রয়েছে। আবার চায়ের ব্যবস্থা করে দিয়েছিলেন মিসেস সেনের বাড়ির সেই কাজের লোক মাধব। চায়ে চুমুক দিয়ে জয়ব্রত সান্যাল বললেন, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ? হঠাৎ আমার বিরুদ্ধে কমপ্লেন, তা আবার আমারই বাড়ির পাশে, এই মিস্টার সেনের বাড়িতে। ব্যাপারটা কি বলুন তো? শেষের কথা জয়ব্রত সান্যাল লাবণ্য সেনের দিকে তাকিয়েই বলেছিলেন, আপনার বাড়ি থেকে আপনাদের কাজের লোক নিরুদ্দেশ হয়ে গেছে প্রায় 2 দিন হলো। আচ্ছা, আপনি কিংবা আপনার স্ত্রী কেউ পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশে কমপ্লেন? না, মানে সেভাবে তো কিছুই করা হয়নি, কিন্তু জয়িতা বলল মিনু বাড়ি ছেড়ে তার দেশের বাড়িতে চলে গিয়েছে। কয়েকদিন ধরে তার শরীরটা একটু খারাপ, তাই তাকে এরকম বিশ্রামে রাখা হয়েছিল। বাড়ির খুব একটা কাজকর্ম সে করতো না, কিন্তু তাই বলে মিনুর নিরুদ্দেশের ব্যাপারে পুলিশের কমপ্লেন করতে হবে, এই ব্যাপারে তেমন কিছু আমি ভাবিনি। সত্যি সত্যি ব্যাপারটা বড় কিছু হয়েছে নাকি? তার মানে তুমি সত্যি সত্যিই মিনুর নিরুদ্দেশের ব্যাপারে তেমন কিছু জানো না। দেখো জয়ব্রত, তোমার উপরে আমার বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হলো মিনু দেশের বাড়িতে যায়নি এবং মিনু নিজে থেকে কোথাও চলে যায়নি। এই ব্যাপারটাই আমার একটা ক্ষীণ সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুমি মিনুর ঘরটা চেক করে দেখেছো? এই সময় এসব ব্যাপার দেখবার মতন সময় হয়নি। তাছাড়া জয়িতা আর দেবব্রত দুজনেই জানিয়েছে মিনু দেশের বাড়ি গিয়েছে। তুমি কি মনে করো তারপরেও আমি তার ঘর পরীক্ষা করতে যাব? প্রয়োজন ছিল, কিন্তু করনি যখন, সে ব্যাপারটা এখন থাক। তবে আমার একটা প্রস্তাব আছে। এখন আমরা তোমার বাড়িতে যাব এবং তোমার বাড়িটা দেখার সঙ্গে সঙ্গে মিনুর ঘরটাও তল্লাশি করে দেখব সেখান থেকে কিছু পাওয়া যায় নাকি, যাতে প্রমাণিত হয় যে মিনু তার দেশের বাড়িতে গিয়েছে না যায়নি। জয়ব্রত সান্যাল এবার থমথমে মুখে প্রথমে লাবণ্য সেন এবং তারপর আমাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, দেখো ব্যোমকেশ, তোমার কথাতে এবং তোমার মুখের দিকে তাকিয়ে তোমার কথায় রাজি হচ্ছি। নাহলে একজন পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি করার জন্য ঠিক কী কী করতে হতো সে কথা তুমি ভালো করেই জানো। আর আপনাকে বলছি মিসেস সেন, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি এত কৌতূহলী কেন হয়েছেন সে কথা আমি জানি না, কিন্তু যদি মিনু দেশের বাড়ি গিয়ে থাকে এবং দেখা যায় আপনার অনুমান সত্যি সত্যি ভুল, তাহলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। ঘরের ভেতরটা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে রইল। লাবণ্য সেন একে অপরের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ব্যোমকেশী নীরবতা ভেঙে বলল, আমাদের এক্ষুনি যেতে হবে জয়ব্রত, বেশি দেরি করা যাবে না। তোমাকেও তো আবার থানাতে ফিরতে হবে, তাছাড়া আমাদেরও বাড়ি ফিরতে হবে। তোমাদের বাড়িতে গিয়ে যদি দেখা যায় যে আমাদের ধারণা অমূলক, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, তাই না? জয়ব্রত সান্যাল আর কিছু বললেন না। গম্ভীর মুখে সেন বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলেন সান্যাল বাড়ির উদ্দেশ্যে। জয়িতা দেবী বললেন, আমার তখনই সন্দেহ হয়েছিল। ফিরে আসার পর থেকে লাবণ্য যেভাবে মিনুর ব্যাপারটাকে নিয়ে পড়েছিল, আমার তখনই মনে হয়েছিল। কিন্তু তুমি কি করছো? ব্যোমকেশবাবুর কথায় নিজের বাড়িতে তল্লাশি? যদি কিছু না পাওয়া যায় তারপরে কি কি করতে হবে তার সিদ্ধান্ত আমার নেওয়া আছে, তুমি চিন্তা করো না। মেনুর ঘরটা ব্যোমকেশ দেখতে চাই, ব্যোমকেশকে সেই ঘরটা দেখিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। কিন্তু মিনুর ঘর থেকে ব্যোমকেশবাবু আপনি কি করবেন? আমি তো আপনাকে বলছি যে মিনু বাড়ি থেকে চলে গেছে। তাছাড়া গোটা বাড়িটা তো পড়েই আছে। আপনি দেখুন এখানে কোথাও মিনু আছে নাকি। আমরা একতলায় বসবার ঘরে বসেছিলাম জয়ব্রতবাবুর বাড়িতে। জয়ব্রতবাবু এবং তার স্ত্রী জয়িতার মধ্যে কথাবার্তা চলছিল। ব্যোমকেশ বলল, শুধু একবার মিনুর ঘরটাকে দেখতে চাই। আমি, অজিত এবং জয়ব্রত ছাড়া সেই ঘরে আমাদের সঙ্গে কেউ যাবে না, বাকি সবাই এখানেই থাকবে। আচ্ছা, বাড়ির অন্য কেউ নেই তো
যে এইখানে নেই? কাজটা কি ঠিক হচ্ছে ব্যোমকেশ? একজন বাইরের লোকের কথা শুনে তুমি আমার বাড়িতে... আমি আমার কর্তব্য করছি জয়ব্রত। যদি কোনোভাবে কোনো সন্দেহতে তোমার বাড়িতে আসতে হয়, সেক্ষেত্রে আমাকেও তো কাজটা করে দিতে হবে, তাই না? আর তাতে আর যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে সেই জন্যই তো তোমায় আমার সঙ্গে রেখেছি। দেখো জয়ব্রত, তোমাকে আমি চিনি। আমি জানি তুমি এমন কোনো কাজ করতে পারো না যেটা আইনের বিরুদ্ধ। তোমার কথা আমি অনেক শুনেছি। বর্তমানে দাঁড়িয়ে তোমার মতো সৎ পুলিশ অফিসার কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু মিনুর ব্যাপারটা কিন্তু সত্যিই জটিল। এমন কিছু একটা হয়েছে যেটা আমরা ধারণা করতে পারছি না। তাছাড়া তুমি ভালোভাবে কোনো কিছু জানো না, তুমি তোমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো। সেক্ষেত্রে আমাদের একটু বিশ্বাস তো করতেই হবে। বোধহয় ব্যোমকেশের কথায় জয়ব্রত সান্যাল সব কিছু বুঝতে পারলেন আর আপত্তি করলেন না। ঘরের ভেতর ঢুকে দেখা গেল ছোট্ট একটা ঘর, এক পাশে একটা বিছানা আর তার পাশে আলনা এবং তাতে জামা কাপড় রাখা। দেওয়ালে আয়না থেকে শুরু করে ঘরের ভেতর একজন মেয়ের বসবাসের চিহ্ন রয়েছে। সমস্ত কিছু ঘুরে দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছিলেন। এর আগে কখনো মিনুর ঘরে এসেছি বলে আমার মনে পড়ে না, কিন্তু ঘরে তো সবকিছু ঠিকঠাক আছে। এটাই তো সমস্যা, ঘরের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে, এমনকি ঘরের বিছানার চাদরটা পর্যন্ত সুন্দরভাবে গুছিয়ে রাখা। একটু বেশি সমস্ত কিছু গুছিয়ে রাখা বলে মনে হচ্ছে না জয়ব্রত? কি বলতে চাইছো তুমি? সবকিছু ঠিকঠাক আছে, এমনকি যে জুতোটা ব্যবহার করতো সেই জুতোটা পর্যন্ত... কথাটা বলতে গিয়ে হঠাৎ করে থেমে গেল জয়ব্রত। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে অবাক চোখে বলল, তার মানে কি দাঁড়াচ্ছে সেটা আশা করি তোমায় বলে দিতে হবে না। তুমি একজন পুলিশ অফিসার, ছোট ছোট ব্যাপারগুলোও তোমার চোখে ভালোভাবেই পড়ে, আর সেই কারণেই তোমায় নিয়ে এসেছি। ঘরের মধ্যে তাকিয়ে দেখে বোঝার চেষ্টা করো। ওই দেখো, দেয়ালের কাছে ঝুলে রয়েছে একটা ঝোলা ব্যাগ। আশা করি ওই ব্যাগটা মিনুর। তাছাড়া জামা কাপড় যে এইভাবে ওইখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে আমার মনে হয় না যে মিনু কোনো জামা কাপড় নিয়ে গেছে। মিনুর হাতের চুড়ি থেকে শুরু করে ব্যবহারের টিপ এবং অন্যান্য সমস্ত কিছু এখানে রয়েছে। বিছানা থেকে শুরু করে ঘরের মধ্যে চারপাশে যা চিহ্ন ছড়িয়ে আছে তাতে তো বোঝাই যায় যে মিনু কোথাও যায়নি। গেলে জিনিসপত্র গুছিয়ে অন্তত কিছু নিয়ে যেত, আর বিশেষ করে তো একজোড়া জুতো। যদি বাইরে কোথাও যেত তাহলে জুতো নিশ্চয়ই পরেই যেত। জুতো ছাড়া মিনু কখনো বাইরে পা রাখতো না, এমনকি ঘর থেকে বাইরে উঠোনে গেলেও মিনু জুতো পরে যেত। কিন্তু এই জুতো জোড়া যদি এইখানে বিছানার তলায় রাখা থাকে, তাহলে মিনু জুতো না পায়ে দিয়ে কোথায় গেল? তার মানে লাবণ্য সেনের অনুমানটাই ঠিক, মিনু কোথাও যায়নি। তার সাথে এমন কিছু একটা হয়েছে যাতে সেখান থেকে সে কোথাও যাওয়ার সুযোগই পায়নি। দ্রুত জামা কাপড় সব কিছু রেখে সে তো আর এখানে খালি হাতে আর খালি পায়ে তো চলে যাবে না। কিন্তু বাড়িতে যদি কোথাও লুকিয়ে থাকতো তাহলে সেটা তো আমি জানতে পারতাম, তাই না? আর তাছাড়া এ বাড়িতে মিনু কোথাও লুকিয়ে থাকতে যাবেই বা কেন? মিনুর এই বাড়িতে কোনো একটা সমস্যা হচ্ছিল জয়ব্রত। এ কথা তোমায় কিংবা বাকিদের না বললেও সে কিন্তু লাবণ্য সেনকে বলেছিল। এবং লাবণ্য সেন যদি কোনো গল্প কাহিনী না তৈরি করে থাকেন এবং নিজে সত্যি কথা বলেন, তাহলে কিন্তু তার কথা অনুযায়ী মিনু কোনো একটা সমস্যায় পড়েছিল। তখন রাগের মাথায় লাবণ্য সেনকে অনেক কিছু হয়তো বলে ফেলেছি, কিন্তু মিসেস সেন খারাপ মানুষ নয়। শুধু তাই নয়, বাড়ির কাজের লোক এবং অন্যান্যদের প্রতি তার একটা মায়া মমতা সবসময় কাজ করে। শুধু মাধবের ক্ষেত্রেই নয়, আমাদের মিনুর ক্ষেত্রেও তিনি মাঝে মাঝে এমন অনেক কিছুই করেন। এমনকি পুজোর সময় মাধব এবং মিনুর জন্য তিনি জামা কাপড়ও কিনে দিয়েছিলেন। সেই ক্ষেত্রে মিনুর জন্য তার চিন্তা হওয়াটা যে স্বাভাবিক, সেটা এখন আমি বুঝতে পারি। গোটা বাড়িটা পরীক্ষা করে দেখে কোনো লাভ নেই, সেখানে মিনু থাকবে না। কারণ বাড়িতে যদি কোথাও থাকতো তাহলে এটা আগেই আমার চোখে পড়তো। অর্থাৎ মিনুর কোনো বিপদ হয়েছে, হয় কেউ তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে, আর না হলে ঘর থেকে তাকে অন্য কোথাও সরিয়ে লুকিয়ে রাখা হয়েছে। তবুও জয়ব্রত সরকারের সঙ্গে গোটা বাড়িটা ঘুরে দেখা হলো, কোথাও পাওয়া গেল না মিনুকে। ফিরে এসে আমরা আবার বসলাম। জয়ব্রত সামনে বসে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে মিনু দেশের বাড়ি চলে গিয়েছে, তাহলে মিনুর জুতো জোড়া পর্যন্ত তার ঘরের বিছানার তলায় রয়েছে কি করে? যদি এই বাড়িতে কেউ থাকতো তাহলে নিশ্চয়ই আপনারা খুঁজে পেতেন। খুঁজে পাননি যখন, তারপরে কি করে বলছেন যে এই বাড়িতেই আছে? আমি সত্যি কিছু জানি না।
মিনু আমায় যা বলেছিল আর মিনুর সঙ্গে আমার যা কথা হয়েছিল তাই আমি বলছি। কিন্তু মিনু দেশের বাড়িতে যায়নি। শুধু দেশের বাড়ি কেন, মিনু অন্য কোথাতেও যায়নি, এই বাড়িতেও কোথাও নেই। কিন্তু জয়ব্রত আর আমি গোটা বাড়িটাই দেখে ফেলেছি, কিন্তু কোথাও মিনুকে খুঁজে পাইনি। আমি এবার আরও নিশ্চিত ব্যোমকেশবাবু, মিনু কোনো একটা বিপদে পড়েছে, এমন কোনো বিপদ যাতে ওর জীবন শেষ হয়ে যেতে পারে। আপনি আপনি একটু দেখুন। মিনুর নিরুদ্দেশের ব্যাপারটা শুধু এখন নয়, জয়ব্রতবাবু নিজেও পুলিশের তরফ থেকে দেখবেন, আমিও দেখব। আশা করি মিনুর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবে, আপনি চিন্তা করবেন না। লাবণ্য সেনের চোখে আমরা জল দেখতে পেলাম। তারপর আরও কিছুক্ষণ জয়ব্রত, তার স্ত্রী লাবণ্য সেন এবং দেবব্রতের সঙ্গে কথা বলে আমরা সেখান থেকে বেরিয়ে এসে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আমরা যখন ফিরে এলাম তখন প্রায় দুপুর হতে শুরু করেছে। খাওয়া দাওয়ার পর বৌঠান আমাদের ঘরে এসে ঢুকলো। কি ব্যাপার, তোমরা তো গেলে, তোমরা তো খোঁজখবর নিলে, তেমন কিছু বুঝতে পারলে? মিনু কি সত্যি সত্যি হারিয়ে গেছে? যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তো প্রায় 3 দিন হয়ে গেল। মিনু যে সত্যি সত্যি হারিয়ে গেছে সে ব্যাপারে আমি নিশ্চিত, এখন তো আরও বেশি করে নিশ্চিত যে এই ব্যাপারের সঙ্গে বাড়িতে কেউ না কেউ জড়িয়ে আছে। কিন্তু জয়ব্রত যে এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে তা কিন্তু আমি ধারণা করতে পারছি না। দেখো, আমি বুঝতে পারছি তুমি জয়ব্রত বাবুকে হয়তো আগে থেকেই চেনো, কিন্তু বর্তমানে তিনি কীরকম সে কথা তো আর তুমি জানো না। জয়ব্রতর ব্যাপারে আমি সমস্ত খোঁজখবরই রাখি, তাছাড়া তিনি নিজেও গোটা ব্যাপারটা জানতো না। পুলিশে চাকরি করলেও সে কিছু কিছু ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, বিশেষ করে পরিবারের ব্যাপারে। সে ব্যাপারে আমি ভালো করেই জানি। এখন সমস্যা হলো, তার মানে জয়িতা সান্যাল কোনোভাবে মিথ্যে কথা বলছেন, কিন্তু কেন? সবথেকে বড় কথা হলো মোটিভ অজিত। যদি মিনু নামের ওই মেয়েটিকে ওরা লুকিয়ে রাখতে চায় তাহলে তার পেছনে আসল মোটিভটা কি? তার মানে তুমি বলতে চাইছো মিসেস সান্যাল মিনুকে লুকিয়ে রেখেছে? কিন্তু সেটা কোথায়? গোটা বাড়ি তো আমরা খুঁজে ফেললাম। বাড়িতেই যে লুকিয়ে রাখতে হবে এমন তো কোনো কথা নেই, লুকিয়ে রাখার জন্য অনেক জায়গা থাকতে পারে। কিন্তু আসল ব্যাপারটা হলো মোটিভ। লাবণ্য সেনের যতই সন্দেহ হোক না কেন, তিনি কিন্তু নিজেও স্বীকার করেছেন যে জয়ব্রত মোটেই খারাপ মানুষ নন। তাহলে সমস্যাটা কোথায়? বাড়িতে কাজ করতে থাকা একটি মেয়েকে হঠাৎ করে এমনভাবে অপহরণ করে লুকিয়ে রাখতে যাবে কেন? হয়তো এমন কিছু হয়েছে যা ওই মেয়েটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। দেখো, অনেক সময় এমন হয় না যে কোনো কারণে আমাদের প্রিয় মানুষদের মধ্যে থেকেই কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে হবে, হয়তো কারণ থাকে অন্য কেউ। তার মানে তুমি বলতে চাইছো এই সব কিছুর পেছনে যে কারণটা রয়েছে সেই কারণটা এমন কিছু যা ওই সান্যাল পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে? বৌঠান কিছু ভুল বলেনি। হতেই পারে এমন একটা কিছু যেটা তুমি কিংবা জয়ব্রত সান্যাল নিজে পর্যন্তও জানেন না। তুমি তো আগেই বলেছ সে পরিবারের সম্পর্কে উদাসীন, এমনকি সে কথা আমরা লাবণ্য সেনের মুখেও শুনেছি। কাজ ছাড়া তিনি আর অন্য কিছু নিয়ে খুব বেশি মাথা ঘামান না। আর তাই তো নিজের বাড়িতে থাকা মিনুর ঘরে এর আগে পর্যন্ত তিনি কখনো আসেননি। ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। ব্যোমকেশ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, তাহলে দুজনকেই সন্দেহ করা চাই, একজন জয়িতা সান্যাল আর দ্বিতীয়জন তার ছেলে দেবব্রত সান্যাল। কিন্তু দেবব্রতর বয়স 18 বছর। সে যদি মিনুকে অপহরণ কিংবা লুকিয়ে রাখতে চায় তার মোটিভ কিন্তু খুব একটা দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে একমাত্র জয়িতা সান্যালের। দাঁড়াও 1 মিনিট। কথাটা বলে ব্যোমকেশ উঠে গেল। তারপর টেলিফোনে দাসবাবুর সঙ্গে কথা বলল বলেই মনে হলো। কি বলল সে ব্যাপারে বেশি কিছু জানা গেল না। কথা শেষে ব্যোমকেশ আমাদের কাছে এসে বলল, সান্যাল পরিবারের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য দাসবাবুকে কাজে লাগিয়েছি। এবার দেখা যাক, যদি কোনোভাবে আমার ভুল হয়েও থাকে তাহলে আশা করছি সেটা বাইরে বেরিয়ে আসবে। সঙ্গে লাবণ্য সেন এবং তার স্বামী মিস্টার সেনের ওপরেও নজর রাখার কথা বলে দিলাম। সবার ব্যাপারে একটা খোঁজখবর না বার করে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু দেরি হয়ে যাবে না তো ব্যোমকেশ? যদি এর মধ্যে মিনুর কোনো ক্ষতি হয়ে যায়? এক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। কোনো কিছু না জেনে শুনে তো আমরা আর কিছুই করতে পারবো না। না, আমরা সান্যাল বাড়িটা পরীক্ষা করে দেখেছি, বাড়িতে মিনু থাকবে না। আর সেন বাড়িতে থাকলে নিশ্চয়ই লাবণ্য সেন আমাদের কাছে আসবেন না।
অপেক্ষা করা ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই অজিত। ব্যোমকেশ যে মিথ্যা কথা বলছে না সে কথা বোঝার জন্য আমার কিছু প্রয়োজন ছিল না, কিন্তু বারবার যেন মনে হচ্ছিল লাবণ্য সেনের কথা। তিনি বারবার বলছিলেন, যদি দেরি হয়ে গিয়ে এবং মিনুর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে। সেদিনটা একরকমভাবেই কেটে গেল। গোটা দিন মিনুর ব্যাপারটাই মাথার মধ্যে ঘুরছিল। এমনকি রাত্রেবেলাতেও ঘুম আসতে দেরি হলো। যখন পরদিন সকালে ঘুম ভাঙল তখন পুটিরাম এসে খবর দিল যে মিস্টার দাস এসেছে। ব্যোমকেশের ঘরে ঢুকতেই দেখতে পেলাম ব্যোমকেশ আর মিস্টার দাস চায়ের কাপ নিয়ে বসে আছে। আমায় ঢুকতে দেখে মিস্টার দাস বললেন, আরে অজিতবাবু, আসুন আসুন, সুপ্রভাত। কি করেছেন বলুন তো? পুলিশ অফিসারের বাড়িতে আপনারা তদন্ত করতে শুরু করেছেন? তা বেশ ভালো। কিন্তু পুলিশ অফিসার যদি অপরাধ করে তাহলে তার বাড়িতে তো তদন্ত করতেই হবে, কিন্তু এক্ষেত্রে পুলিশ অফিসার বোধহয় অপরাধটা করেননি, অপরাধ করেছে অন্য কেউ। তার জন্যে পুলিশ অফিসারকে দায়ী থাকতে হবে। দেখুন দেখুন, আপনার কথা মতো জয়ব্রত সান্যালের রেকর্ড আমি দেখেছি। রেকর্ড ভালো, কোনো লাল কালির দাগ নেই। তাছাড়া এমন কিছু তিনি করেননি যাতে তাকে সন্দেহ করা যায়। তবে হ্যাঁ, ছেলের ব্যাপারে বেশ কয়েকটা ব্যাপার জানা গেছে। ছেলেটি উচ্ছৃঙ্খল। স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত সমস্ত জায়গায় তার নামে বেশ কয়েকবার রিপোর্ট হয়েছে। তবে ওই পুলিশ অফিসারের ছেলে বলে প্রত্যেকবারই কোনো না কোনোভাবে সে সমস্ত ব্যাপার থেকে বেঁচে বেরিয়ে গেছে। তবে শেষ যে খবর পাওয়া গেছে সেটা আজ থেকে প্রায় বছরখানেক আগে। বর্তমানে কলেজে ভর্তি হওয়ার পরে ওই ছোটোখাটো দু একটা রিপোর্ট থাকলেও বড় সড়ো তেমন কিছু পাওয়া যায়নি। প্রত্যেকবার তার মা জয়িতা সান্যাল তার বাবার ক্ষমতা কাজে লাগিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, কিন্তু কোনোবারই জয়ব্রত বাবু নিজে থেকে এসব ব্যাপারে থাকেননি। তার মানে জয়িতা দেবী ছেলেকে প্রোটেক্ট করার জন্যই সমস্ত কিছু করেছেন, ওর বাবা জয়ব্রত সান্যাল করেননি। কিন্তু আপনি একটা মেয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারে তদন্ত করছেন, তাই তো? হ্যাঁ, এই ব্যাপারটি ইতিমধ্যে জয়ব্রতবাবু তার থানার আন্ডারে একটা ডায়েরি করে খোঁজ খবর করা শুরু করে দিয়েছেন। কিন্তু মেয়েটি কোথায় আছে বলে আপনার মনে হয়? তাহলে মেয়েটি ওই বাড়িতেই কোথাও ছিল, যেখানে আমাদের নজর যায়নি। কিন্তু এমনভাবে চলতে থাকলে মেয়েটাকে তো আর উদ্ধার করা যাবে না। আপনি মেয়েটির ব্যাপারে কিছু কি জানতে পেরেছেন? মিস্টার দাস মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আমি জমে গেলাম। এবার কি হবে? মেয়েটা যে নিরুদ্দেশ হয়েছে সেটা না হয় আমরা এখন নিশ্চিত, কিন্তু মেয়েটি কোথায়? দাসবাবু অনেকক্ষণ কথাবার্তা বলে চলে যেতেই ব্যোমকেশ আর আমি বসে পড়লাম। ব্যোমকেশের মুখে চিন্তার ভাঁজ আর আমার মনের ভেতর জমে থাকা কৌতূহল। আমি বললাম, বলো ব্যোমকেশ, এরপর আমরা কি করব? আর এখনও কিন্তু একটা ব্যাপার আমাদের মাথায় নেই, সেটা হলো মোটিভ। মনে করলাম মেয়েটিকে ওই বাড়ি থেকে লুকিয়ে রেখেছে, তাহলে তার মোটিভটা কি? শক্তপোক্ত একটা মোটিভ রয়েছে, কারণ মিনুর সঙ্গে ওই বাড়ির সকলেরই সম্পর্ক খুব ভালো। তবে যতই তদন্ত চলছে ততই কিন্তু জয়ব্রত সান্যালের ছেলে দেবব্রত সান্যালের ব্যাপারে অনেক কিছুই জানা যাচ্ছে। সে অ্যালকোহলিক ছিল কলেজে ওঠার আগে থেকেই, নানাভাবে অসৎ সঙ্গে বিভিন্ন নেশার মধ্যে জড়িয়ে পড়েছিল। সমস্ত কিছুই জয়ব্রত সান্যাল এবং জয়িতা সান্যাল জানতেন, কিন্তু তারা ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। সেটা হওয়াটাই স্বাভাবিক। যতই তার ব্যাপারে বেশি জানা যাবে ততই সমস্যা জয়ব্রতবাবুর হবে। তিনি যত ভালোই পুলিশ অফিসার হোক না কেন, তার ছেলের জন্য তার সেই সুনাম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে এর এমন একটা দিক রয়েছে যেটা আমাদের এই কেসে কাজে লাগাতে পারে অজিত। আর আমার মনে হচ্ছে মিনুর হারিয়ে যাওয়ার মতো এই কেসটা আমি অল্প অল্প করে ধরতে পারছি। যাই হোক, মিনু মেয়েটিকে দেখতে সুন্দর ছিল, এ ব্যাপারে আমি খবর পেয়েছি। তাছাড়া আরেকটা ব্যাপারে আমি খবর পেয়েছি, এটা আরও আশ্চর্য। মিস্টার সেনের সঙ্গে মিসেস সান্যালের মানে জয়িতা সান্যালের একটা অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই মাঝে মধ্যে জয়ব্রত সান্যালের অনুপস্থিতিতে মিস্টার সেন তার বাড়িতে যেতেন। এবার হতেই পারে যে এই ব্যাপারে কোনো কিছু মিনু খুঁজে বার করতে পেরেছিল, কিংবা এমন কিছু জেনে গিয়েছিল। কিন্তু তুমি এ ব্যাপারে জানলে কি করে? প্রথমত এই ব্যাপারে আমায় টেলিফোনে লাবণ্য সেন খানিকটা জানিয়েছেন। খোলাখুলিভাবে তিনি কিছু না বললেও তিনি জানিয়েছেন যে তিনি সন্দেহ করেন। সন্দেহ যে অমূলক নয় সেটা তো আমি পরে বুঝতে পেরেছি, সে কথাটা আলাদা।
এটা একটা মোটিভ হতে পারে, কিন্তু সমস্যাটা হলো এই মোটিভটাতে মিনু হয়তো আগে থেকেই সব কিছু জানতো। এতদিন ধরে তাকে না সরিয়ে হঠাৎ করে এই সময় তাকে সরিয়ে দেওয়া হলো কেন? তাছাড়া মিসেস সেনের কথা অনুযায়ী ওদের মধ্যে অবৈধ সম্পর্ক প্রায় বছর 6 ধরে চলছিল, কিন্তু বর্তমানে ব্যবসার কাজে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলেন মিস্টার সেন। সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা থেকেই যায়। ব্যোমকেশের কথায় আমি কিছুই বুঝতে পারছি না, উপরন্তু অবস্থা আরও জটিল হতে শুরু করেছে। একসময় একটা অদ্ভুত সম্ভাবনা মাথায় আসতেই বললাম, মিস্টার সেনের চরিত্রে যদি সামান্য কোনো দোষ থেকে থাকে তাহলে তো এমনও হতে পারে যে মিনুকে দেখতে সুন্দরী ছিল এবং মিনুর সঙ্গে কোনোভাবে মিস্টার সেনের কিছু অসম্ভব নয়। লাবণ্য সেন আমার কাছে কেন এসেছিলেন তার আরেকটা প্রধান কারণ, এটা তুমি সরাসরি না বলেও তার স্বামী এমন কিছুর সঙ্গে জড়িত থাকতে পারে এ ব্যাপারে তিনি কিন্তু আমায় একটা আকার ইঙ্গিত দিয়েছিলেন। এখন সমস্যাটা হলো আমি কোন দিকটা ধরে এগোবো? মিস্টার সেনকে সন্দেহ করব, নাকি জয়িতা সান্যালকে, নাকি আমার বন্ধু জয়ব্রত সান্যালের বিশ্ব বকাটে ছেলে দেবব্রতকে? তিনজনকেই সন্দেহ করে এগিয়ে যাওয়া যাক। মিনু হারিয়ে গেলে সবথেকে বেশি লাভ কার হতো সেটাই আমাদের দেখতে হবে। দেবব্রত যদি কিছু করতো তাহলে সেটা অন্যরকম হতে পারত। আমি বলতে চাইছি, দেবব্রতর বয়স তো কম, সে বাইরে যাই করুক না কেন বাড়িতে মিনুকে এইভাবে লুকিয়ে রাখার চেষ্টা কেন করতে যাবে? ব্যোমকেশ উত্তর করল না। টেলিফোনটা বেজে উঠতেই সে গিয়ে টেলিফোনটা ধরে কার সঙ্গে যেন বেশ কিছুক্ষণ কথা বলল। আবার সে সামনের চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, মিনুকে খুঁজে পাওয়াটা এতটা সহজ বলে তো মনে হচ্ছে না। জয়ব্রত টেলিফোন করেছিল, বাড়িতে কোথাও মিনু আছে সে কথাটা সে বিশ্বাস করতে রাজি নয়। পুলিশের সাহায্যে মিনুর খোঁজ খবর করতে শুরু করেছে, এখনও তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। ছেলের ব্যাপারে তাকে আর ইচ্ছে করেই কথাটা বললাম না। আমাদের নিজের মতো করে খোঁজ খবর নিতে হবে। অজিত, হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না। কালই আমাদের মিস্টার সেনের সঙ্গে দেখা করতে হবে। মিস্টার সেনকে পাওয়া গেল তারই একটা ছোট কারখানায়। বিভিন্ন কারখানা এবং ব্যবসার সঙ্গে তিনি পার্টনারশিপে জড়িয়ে ব্যবসাপত্র করেন। বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন। যে কারখানায় তাকে পাওয়া গেল সে কারখানাটা ছোটোখাটো লোহার কারখানা। দারোয়ানের সঙ্গে কথা বলে মিস্টার সেনের সঙ্গে আমরা দেখা করলাম। আমাদের দেখে হাসি মুখে অভ্যর্থনা করলেন। ব্যোমকেশ চলে গেল সরাসরি প্রশ্নে। মিসেস সান্যাল, জয়িতা সান্যালের সঙ্গে আপনার যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কটা ঠিক কতদিন ধরে চলছে বলুন তো? কথাটা শুনে একেবারে যেন থতমত খেয়ে গেলেন মিস্টার সেন। তারপর যেন হেসে উঠলেন যে এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারপর বললেন, আসলে আপনি যেমন ভাবছেন তেমন কোনো ব্যাপার নয়। জয়িতার স্বামী আমার পরিচিত, এই সূত্রেই তার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার বেশি আর কিছু নয়। তাছাড়া বুঝতেই পারছেন, ব্যবসার কাজে নানা রকম পার্টি অ্যাটেন্ড, এখানে ওখানে বিভিন্ন ধরনের মহিলাদের সঙ্গে বিভিন্ন সময় আমার মেলামেশা করতে হয়। তার মানে তো সবার সঙ্গে যে আমার অবৈধ সম্পর্ক আছে এটা কি করে বিশ্বাস করব বলুন তো? হ্যাঁ, কথাটা বলে মিস্টার সেন হো হো করে হাসতে লাগলেন। ইশারায় চোখে মুখে এমন একটা ভাব ছিল যে তার কথাগুলো আমরা বিশ্বাসই করতে পারলাম না। ব্যোমকেশ আবার বলল, মিনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এসব ব্যাপারে কোনো কিছু আপনি জেনে থাকেন তাহলে আমাদেরকে এখনই বলে দিন। এর মাঝে আপনি কখনো মিসেস স্যানালের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন? দেখুন, আপনি যেভাবে বলতে চাইছেন আসলে তেমন কোনো ব্যাপারই নেই। তবে না, এর মাঝে আমি কখনোই মিসেস সান্যালের বাড়ি যাইনি। আর অল্প স্বল্প যা ছিল তা সব কিছু অনেক আগে পর্যন্ত। সান্যালের ছেলে দেবব্রত বড় হবার পর থেকে এই ব্যাপারটা আমরা কমিয়ে দিয়েছিলাম। তাছাড়া বুঝতেই পারছেন, একটা ব্যাপার তৈরি হতে যতটা সময় লাগে নষ্ট হতে তো তারও কম সময় লাগে। কিন্তু মিনু যদি সত্যি সত্যি নিরুদ্দেশ হয়ে থাকে তাহলে ব্যাপারটা কিন্তু সত্যিই খুব অদ্ভুত। কেন? দেখুন, আমার স্ত্রীকে মিনু জানিয়েছিল তার ওখানে কাজ করতে অসুবিধা হচ্ছে। সে কথা সে আমাকেই জানিয়েছিল। এমনকি সেদিন চলে যাওয়ার সময় মিনুর সঙ্গে আমার পথে দেখা হয়েছিল। মিনু আমাকে একই কথা বলেছিল। সে কথাটা সেদিন মনে ছিল না আর কি। মিনু বড় ভালো মেয়ে,
যেমন দেখতে সুন্দর তেমন কথাবার্তা থেকে শুরু করে আচার ব্যবহার সব কিছুই ভালো। আমি তাকে চাইলেই আমার বাড়িতে কাজে রাখতে পারতাম, কিন্তু বাড়িতে একজনের বেশি লোকজন রাখাটা আমার খুব একটা ভালো লাগে না। আমাদের ধারণা মিনু হয়তো এমন একটা কিছু জানতে পেরেছিল যে কারণে মিনুকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছিল অপরাধীর কাছে। এবার অপরাধটা যে আসলে কি সেটাও আমরা জানি না। মিনু বেঁচে আছে না মরে গেছে সে ব্যাপারেও আমরা নিশ্চিত নই। মিস্টার সেন, যদি কোনো কিছু আপনি জেনে থাকেন তাহলে আমাদেরকে বলুন। ওই বাড়িতে আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু মিনুকে কোথাও পাইনি। মিনুর ঘর দেখে মনে হয়েছে সে বাড়ির বাইরে কোথাও যায়নি। মুখের হাসি এতক্ষণে কোথাও যেন মিলিয়ে গিয়েছিল। তিনি খুব গম্ভীরভাবে ব্যোমকেশকে আস্তে আস্তে বললেন, দেখুন, এই বাড়িতে মানে জয়ব্রত সান্যালের বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড জায়গা আছে। জয়ব্রত ওই জায়গাটা কিনেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। তখনই ওরা প্রথম ওইখানে আসে। তবে ওই জায়গার আন্ডারগ্রাউন্ড জায়গার কথাটা কিন্তু জানে না, সেটা আমি জানি। আমি ওই জায়গার কথা জয়িতা সান্যালকে বলেছিলাম। তাছাড়া মাঝে মাঝে আমরা ওখানে যেতাম। আসলে জয়িতা সান্যালের ছেলে দেবব্রত মাধ্যমিকের আগে পর্যন্ত, অর্থাৎ 2 বছর আগে পর্যন্ত বোর্ডিংয়েই থাকতো। সারাদিন বাড়িতে থাকতো জয়িতা সান্যাল। তবে ওই সময় মাঝে মাঝে তার বাড়িতে গেলে আন্ডারগ্রাউন্ডের সেই জায়গাতেই আমরা যেতাম। দেখুন ব্যোমকেশ বাবু, এই ব্যাপারে আপনি আমার স্ত্রী কিংবা আর কাউকে অন্য কিচ্ছু বলবেন না, বুঝতে পারছেন? আন্ডারগ্রাউন্ড? কিন্তু আন্ডারগ্রাউন্ড ঘরের ব্যাপারে আপনি জানলেন, অথচ জয়ব্রত সান্যাল জানতে পারল না কেন? আমি জয়িতাকে বারণ করেছিলাম যে ওই ঘরটার ব্যাপারে সে যেন কোনো কিচ্ছু না বলে, তাহলে ওই জায়গাটা শুধু আমাদেরই থাকবে। তাছাড়া কলেজের প্রথম বর্ষের পর এখান থেকে দেবব্রতকে আবার বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তো জয়িতা আর জয়ব্রত করেই ছিলেন। দেবব্রত এখান থেকে চলে গেলে তারপর যে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে, মানে মিস্টার সেন যে কি বলতে চাইছিলেন সে কথা আমরা বুঝতে পারছিলাম। ব্যোমকেশ আর সে কথায় না গিয়ে কথা ঘুরিয়ে বলল, তার মানে আপনি ছাড়া ওই আন্ডারগ্রাউন্ড ঘরের ব্যাপারটা জয়িতা সান্যাল নিজেও ভালোভাবে জানতেন, কিন্তু জয়ব্রত জানতেন না। তার মানে কি মিনুকে কি লুকিয়ে? কিন্তু মিনু ওই ঘরের কথা জানতো কি করে? মিনু ওই ঘরের কথা ঠিকভাবে জানতো কিনা আমি জানি না। তাছাড়া আমি যখন ও বাড়িতে ঘুমাতে যেতাম তখন দুপুরের সময় মাঝে মাঝে ওখানে গেলে মিনু তখন খাওয়া দাওয়ার পর ঘুমাতো। মানে বুঝতেই পারছেন যে চোখে পড়ার মতো কোনো অবস্থা ছিল না। ব্যাপারটা যদি আপনার চারিত্রিক দিকের কোনো ব্যাপার হতো তাহলে মিস্টার সেন, ব্যোমকেশ বক্সী আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে ঠিক ভালোভাবে তুলে ধরতে পারত। কিন্তু সমস্যা হলো আপনাকে নিয়ে আমার কাজ নয়। আর দ্বিতীয় কথা, আপনার স্ত্রী বেশ ভালোভাবেই আপনার এবং জয়িতা সান্যালের ব্যাপারে জানেন। সে ব্যাপারে তিনি কোনো উচ্চবাচ্য করেন না, কারণ তিনি ব্যাপারটাকে বাইরে প্রকাশ্যে আনতে চান না। আপনার যদি সামান্যতম বুদ্ধি থাকে তাহলে এই সমস্ত থেকে আপনি বিরত থাকবেন। তবে ধন্যবাদ আপনাকে আন্ডারগ্রাউন্ড ঘরের কথাটা বলার জন্য। মনে হয় ওইটাই আমাদের প্রয়োজন ছিল। মিস্টার সেন অবাক হয়ে তাকিয়ে রইলেন ব্যোমকেশের দিকে। আমি আর ব্যোমকেশ সেখান থেকে ছট করে বেরিয়ে এসে সোজা চলে গেলাম লাবণ্য সেনের বাড়িতে। দেখুন মিস্টার সেন, আপনার স্বামীর ব্যাপারে যেটুকু জানার সেটুকু আমি জেনে নিয়েছি, আপনিও আশা করি জানেন। কিন্তু আমার মনে হয় মিস্টার সেন বর্তমানে আর মানে ওই ধরনের কোনো কিছু নিয়ে ভাবছেন না। তার কথাবার্তা থেকে এটা প্রকাশ পেয়েছে। গোটা ব্যাপারটাই আপনাদের ব্যক্তিগত এবং পারিবারিক। এ ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। তবে আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের খোলাখুলিভাবে অন্তত মিস্টার সেনের সঙ্গে কথা বলা উচিত। মাথা নিচু করে রয়েছেন মিসেস সেন, কোনো কথা বলছেন না। ব্যোমকেশ আবার বলল, একটা টেলিফোন করতে হবে জয়ব্রত সান্যালকে, তারপর আমরা ওই বাড়িতে যাব। সান্যালকে না জানিয়ে ওই বাড়িতে ঢোকাটা ঠিক হবে না। কিন্তু জয়ব্রতবাবু তো বাড়িতেই আছেন। আজ সকালে তিনি বাড়িতে আছেন বলেই তো মনে হলো। আপনি একবার ওখানে চলুন, তাহলেই বুঝতে পারবেন। লাবণ্য সেনের কথায় আমি, ব্যোমকেশ আর লাবণ্য সেন তিনজন মিলে জয়ব্রত সান্যালের বাড়িতে গিয়েই তাকে দেখতে পেলাম। ব্যোমকেশকে দেখে জয়ব্রত সান্যালের মুখটা বেশ গম্ভীর হলো। কি ব্যাপার ব্যোমকেশ?
এখন এই সময় তুমি আবার কি আমার বাড়িতে তল্লাশি করতে এসেছো নাকি? তল্লাশি করতে এসেছি, কিন্তু বাড়িতে নয়। তোমাদের বাড়িতে আন্ডারগ্রাউন্ডে যে একটা গুপ্ত ঘর রয়েছে, সে ঘরের ব্যাপারে আমরা খোঁজ করতে এসেছি। যেন আকাশ থেকে পড়লেন তিনি। ততক্ষণে তার ছেলে এবং তার স্ত্রী সেখানে এসে পড়েছে। আমাদের বাড়িতে আন্ডারগ্রাউন্ড ঘর? কিন্তু এখানে কোনো আন্ডারগ্রাউন্ড করা আছে বলে তো আমি জানি না। তুমি না জানলেও তোমার স্ত্রী জানে, তাই না? আপনি জানেন না যে আপনার বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে? ব্যোমকেশের মুখে কিন্তু চটুল হাসি। তার মুখের দিকে তাকিয়ে জয়িতা সান্যাল গম্ভীরভাবে বললেন, একটা ঘর আছে, আসুন দেখিয়ে দিচ্ছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে জয়িতা সান্যাল কিছু করার আগেই হঠাৎ দেখলাম দেবব্রত সান্যাল আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে। ব্যোমকেশ বলে উঠল, দেবব্রত, পেছনে যাওয়া যাবে না। পেছনের দিকেই তো সেই গুপ্ত ঘরের রাস্তা, তাই না? এখন চুপ করে তোমরা দুজনেই এখানে থাকবে, আমরা নিচে নামব। মিসেস সেন, আপনি মিসেস সান্যাল এবং দেবব্রত সান্যালের উপর নজর রাখুন। আমি, জয়ব্রত আর অজিত নিচে নামব, যাতে সমস্ত কিছুই আমাদের চোখের সামনেই থাকে এবং জয়ব্রত দেখতে পায়। তাই তাকে নিয়েই নামছি। বাড়ির পেছনের দিকে চলে এলাম আমরা। বাড়ির পেছনের দিকে ছোটোখাটো একটা বাগানের মতো আছে। সেই বাগানের বড় একটা গাছের পেছনের দিকে মাটির উপরে একটা তক্তা মতো ফেলা। সেই তক্তাটাকে তুলে দেখলাম তার তলায় একটা লোহার দরজা। লোহার দরজাটাকে টেনে দুহাতে ওপরের দিকে তুলে ফেলতেই তলার দিকে নেমে যাওয়ার একটা সিঁড়ি দেখা গেল। জয়ব্রত সান্যাল বললেন, আমি জানতাম না যে এখানে একটা এমনভাবে মাটির তলায় যাওয়ার রাস্তা রয়েছে। ব্যোমকেশ, তুমি ঠিকই বলতে। পুলিশে চাকরি করি ঠিকই, কিন্তু আমার এই উদাসীনতার জন্য মাঝে মাঝে অনেক কিছু আমার চোখ থেকে একেবারে বেরিয়ে যায়। যদি সেটা না হতো তাহলে কিন্তু অনেক কিছুই আগে থেকে তুমি দেখতে পারতে জয়ব্রত। তাহলে তোমায় লুকিয়ে আর কেউ কখনোই কিছু করতে পারতো না, তাই না মিসেস সান্যাল? এই কথায় মিসেস সান্যালের মুখটা যেন ভয়ে আতঙ্কে একেবারে কেমন যেন হয়ে গেল। তিনি কিছু বলার চেষ্টা করলেন, তার আগেই দেবব্রত বলে উঠল, আপনারা খুঁজছেন খুঁজুন, কিন্তু মাকে এই সমস্ত কথা বলার তো কোনো মানে নেই। যদি তলা থেকে কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু সত্যি আপনাদের এবং ওই সেনের নামে আমি মামলা করব। শুধু শুধু আমাদের এভাবে বিব্রত করার কোনো মানে নেই। একটা থাপ্পড় মেরে ঠিক করে দেবো। জানিস কার সঙ্গে কথা বলছিস? ব্যোমকেশ বক্সির নাম শুনেছিস কখনো? ব্যোমকেশ বক্সির নাম শুনে যাই মনে করে থাকিস না কেন, ব্যোমকেশ কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ব্যোমকেশ যদি কোনো ভুল করেও থাকে তার পেছনে কোনো কারণ থাকে। আমার মনে হয় কিছু না কিছু একটা হয়েছে। তুই আর তোর মা এই সব কিছুর পেছনে যদি জড়িয়ে থাকিস তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আমরা নিচে নেমে আসতেই ওপরে ওরা তিনজন দাঁড়িয়ে রইল। সিঁড়ি দিয়ে নিচে নেমে খানিকটা এগোতেই দেখা গেল ঘরের মতো একটা জায়গা, বেশ বড় সড়ো। এদিকে ওদিকে ছড়িয়ে থাকা বেশ কিছু পুরনো জিনিসপত্র, একটা টেবিল, একটা পুরনো ময়লা পড়া বেঞ্চ, আরও অনেক কিছু। কিন্তু তার মধ্যেও ব্যোমকেশ এদিক ওদিক টর্চের আলো ফেলে বলল, পায়ের দাগগুলো সব টাটকা। নিশ্চয়ই আজকে কিংবা কালকের মধ্যে কেউ না কেউ নিচে নেমে এসেছে। কিন্তু এখানে যদি না থাকে। আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়িতে এমন একটা জায়গা, সেটা আমি তো নিজেও জানতাম না। আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখছিলাম, হঠাৎ একটা ন্যাকড়া পড়ে থাকতে দেখলাম। তার মধ্যে রক্ত লেগে আছে বলে মনে হলো। ব্যোমকেশ, এদিক দেখো, মনে হচ্ছে রক্ত লেগে আছে। আমার কথায় প্রায় দুজন ছুটে এলো আমার কাছে। তারপর কাপড়টা পরীক্ষা করে ব্যোমকেশ বলল, রক্ত টাটকা। আজকে কিংবা কালকের মধ্যেই কাপড়টা ব্যবহার করা হয়েছে। জয়ব্রত, আমার মন বলছে ওইখানে কোথাও মিনু রয়েছে। মিনুকে লুকিয়ে রাখা হয়েছে, কিংবা তাকে খুন করা হয়েছে এর ভেতরেই। জয়ব্রতবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, কিন্তু কেন? আমার বাড়িতে এমন একটা লুকানোর জায়গার মধ্যে মিনুকে, মানে আমার বাড়ির কাজের লোককে লুকিয়ে রাখা হয়েছে কেন? তার কারণটা কি? আমার স্ত্রী কিংবা আমার ছেলে এইসব কিছুর মধ্যে জড়িয়ে নেই তো ব্যোমকেশ? এখনও কিছু বুঝতে পারছি না, তবে মিনুকে যদি মৃত অবস্থায় পাওয়া যায় তাহলে সমস্যাটারও বাড়বে, সেটা তো ভালোই বুঝতে পারছি। বিশেষ করে তোমার মতো পুলিশের বাড়িতে মৃতদেহ পাওয়া গেছে, তোমার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। মৃতদেহ তো চোখের সামনে থাকবে না, এমন কোথাও থাকবে যেখানে আমাদের চট করে নজরে পড়বে না। কিন্তু এখানে চট করে নজরে না পড়ার মতো জায়গা কোথায়?
আমরা ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে দেখলাম। তারপর একসময় ব্যর্থ হয়ে চলে আসতে যাব, হলঘরের ভেতরটা অন্ধকার, টর্চের আলো সব কিছুই দেখাশোনা চলছিল। তারপরে হঠাৎ এক জায়গায় ব্যোমকেশের কীভাবে যেন নজর পড়ল। ব্যোমকেশ সেখানে মাটিতে কিছু একটা সরিয়ে নিয়ে আমাদেরকে ডাকলো। আমরা পৌঁছতেই দেখি সেখানে তক্তা মতো। ব্যোমকেশ টানতে শুরু করেছে, আমরাও টানলাম, আর টানতেই দেখতে পেলাম সেই তক্তার নিচে একটা চারকোণের মতো নেমে গেছে নিচের দিকে, ছোটোখাটো খুপচি, আর সেই খোপের মধ্যে মাটিতে পড়ে রয়েছে একটি মেয়ে। তার মুখে এবং মাথায় রক্তের ছোপ। জ্ঞান হারিয়েছে মেয়েটা। ব্যোমকেশ ঝাঁপিয়ে পড়ল নিচে, তারপর পরীক্ষা করে বলল, বেঁচে আছে, বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। ভালো করে আলো ফেলে দেখো তো, এটাই মিনু নাকি? জয়ব্রত টর্চের আলো ফেলতে যেন থরথর করে কেঁপে উঠল। সর্বনাশ, মিনুর এমন অবস্থা হলো কি করে? মিনুর গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছি, এইটা তো সেদিনই রাতের বেলা দেখতে পেয়েছিলাম। ডাইনিং হলের কাছে যখন রাতের খাবারের পর সে জায়গাটা পরিষ্কার করছিল, তখন এই পোশাকটাই তার গায়ে ছিল। তার মানে সেদিন রাত্রেবেলা কিংবা পরদিন ভোরবেলার দিকে মিনুকে তার ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন যেভাবেই হোক মিনুকে এখান থেকে উদ্ধার করতে হবে, ডাক্তারের ব্যবস্থা করতে হবে। 3 জনের চেষ্টায় মিনুকে সেখান থেকে তোলা হলো। তারপর সিঁড়ি দিয়ে মিনুকে নিয়ে আমরা যখন উপরে উঠে গেলাম, তখন ওপরে দেখতে পেলাম অদ্ভুত এক দৃশ্য। বাগানের মতো জায়গাটায় মাটির ওপর হাঁটু গেড়ে 2 হাত মাথায় দিয়ে বসে রয়েছে লাবণ্য সেন। তার পেছনে মাথার কাছে একটা ছুরি ধরে রয়েছে মিসেস সান্যাল, অর্থাৎ জয়িতা সান্যাল। টর্চ ফেলে দেবব্রত সান্যাল একদম এক পাশে ভয়ের চোখে তাকিয়ে রয়েছে তার মায়ের দিকে। জয়ব্রত বলল, এইসব কি করছো তুমি? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তার আগে মিনুকে ছেড়ে দিতে হবে। মিনুকে আগে খুন করে ফেললে আর এইসব ঝামেলা থাকতো না। কিন্তু দেবব্রতর জন্যই সে কাজটা আমি করতে পারিনি। কতবার করে বলেছিলাম এটাকে খুন করে ফেলি, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু আমার কথা তো শুনলো না। এত কিছু করতে পারে, অথচ খুন করতে নাকি ভয়। আমি তো তোমায় বলেছি মা, আমি আমি ভুল করে ফেলেছি। তখনও বলেছিলাম, এখনও বলছি। কিন্তু কিন্তু তুমি মিসেস সেনকে ছেড়ে দাও। তুমি বুঝতে পারছো না তুমি যা করছো তার ফল কি হতে পারে। ফল কি হতে পারে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। ব্যোমকেশ বক্সী বাড়িতে এসে তোকে ধরিয়ে দিয়ে যাবে, সেটা তো আমি আর হতে দেব না। এই মহিলার জন্যই এত কিছু হয়েছে। কতবার করে বলেছিলাম যে আমাদের বিষয়ে মাথা না ঘামাতে। মিনু বাড়ি ছেড়ে দেশের বাড়িতে চলে গেছে, এই কথাটা বিশ্বাস করে ফেললে তো আর এত কিছু হতো না। মিনুকে আমার হাতে তুলে দিন ব্যোমকেশবাবু। মিনুকে আমি নিজের হাতে খুন করব, যাতে কোনো কিছুই সাক্ষী দিতে না পারেও। এমনিতেও সেটা আমি করতে পারতাম না, কিন্তু এখন আরও পারবো না, কারণ মিনু অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তাকে খুন করার কোনো রকম সুযোগ আমি আপনাকে দিতে পারবো না। জয়ব্রত, আশা করি তোমার সঙ্গে রিভলভার আছে, আর পুলিশের কাজ তো তুমি ভালোভাবেই করতে পারবে। জয়িতা সান্যাল ছুরিটা লাবণ্য সেনের গলার কাছে ধরলেন, তারপর বললেন, যদি কেউ কোনো কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো, ওকে আমি খুন করে ফেলবো। ব্যোমকেশবাবু, এই মহিলা পাগল হয়ে গেছে। এই মহিলা যা কিছু করে ফেলতে পারে আমায়। পাগলামি করো না। যা হয়েছে তা সব কিছু আমাদের খুলে বলো। আমরা কোনো একটা ব্যবস্থা খুঁজে ঠিকই বের করবো মিনুর জন্য। মিনুর তো কিছু হয়নি, মিনু তো বেঁচে রয়েছে, তাই কোনো চিন্তা নেই। মিনু বেঁচে আছে বলেই তো চিন্তা। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না যে মিনুর পেটে যে সন্তান রয়েছে সেটা কার? সেটা হলো তোমার একমাত্র ছেলে দেবব্রতর। জয়ব্রত শান্তভাবে এতক্ষণ ব্যাপারটা সামলাবার চেষ্টা করছিলেন, কিন্তু এবার তিনি কেমন যেন হতভম্ব হয়ে মাটির উপর বসে পড়লেন। দেবব্রত ধরা গলায় বলল, আমি তোমায় সব কিছুই বলতে চেয়েছিলাম বাবা। সেদিন রাতের বেলা আমি তোমার ঘরে গিয়েছিলাম সেই কারণেই। তোমার মনে আছে নিশ্চয়ই। কিন্তু মা আমায় এ সমস্ত কথা বলতে বারণ করেছিল, আর তাই। জয়ব্রত আমায় বলেছিল, যেদিন মিনু নিরুদ্দেশ হয় সেদিন ঘুমোতে যাওয়ার আগে তার ছেলে দেবব্রত তাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেই সময় জয়িতা সান্যাল চলে আসে এবং তাকে নিয়ে চলে যায়। কিন্তু সেটা যে সত্যি এমন একটা ব্যাপার, যে ব্যাপারে কিন্তু আমি সত্যিই কিছু ভাবিনি। কিন্তু আপনি ভুল করেছেন মিসেস সান্যাল, ছুরিটা ফেলে দিন, আপনি কিচ্ছুই করতে পারবেন না। ওর জন্য আমার ছেলের এই অবস্থা,
ওর জন্য আমরা ধরা পড়েছি, ওকে আমি ছাড়বো না। কথাটা বলে আমাদের চোখের সামনে ছুরিটা একবার তুলে নিয়ে সেটা বসাতে যাবে, এমন সময় জয়িতা সান্যালের মাথার পেছন দিক থেকে একটি লাঠির বাড়ি পড়তেই তিনি হতভম্ব হয়ে ছুরিটা ফেলে দিলেন। তারপর মাথায় আঘাত নিয়ে পেছনে ঘুরতেই দেখতে পেলেন দাঁড়িয়ে রয়েছে দেবব্রত, তার হাতে একটা লাঠি। দেবব্রত কাঁদতে কাঁদতে বলল, তোমায় আর কোনো ভুল করতে দিতে পারতাম না আমি মা। যে ভুল আমি করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে, কিন্তু তোমার হাতে তাই বলে কারোর খুন হয়ে যাক সেটা আমি কোনোদিনও চাইনি। লাবণ্য সেন ছাড়া পেয়ে ছুটে এলেন আমাদের দিকে। ততক্ষণে মাটির ওপর পড়ে গেছেন জয়িতা সান্যাল। তারপর কোনো রকমে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করলেন তিনি। ব্যোমকেশের ইশারায় জয়ব্রত সান্যাল ডাক্তারকে টেলিফোন করলেন। ডাক্তার এসে মিনুকে পরীক্ষা করল, তারপরে জয়িতা সান্যালকেও পরীক্ষা করল। মিনুকে বিশ্রামের কথা বলা হলো। ডাক্তার বলল, সে অন্তঃসত্ত্বা, তাছাড়া 2-3 দিন সে ভালো করে কিছুই খায়নি, তার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়েছে। ভাগ্য ভালো যে পেটের সন্তানের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো এই বাড়িতেই, মানে এই ফ্যামিলিরই ডাক্তার, আপনার কাছে দেখানো হয়েছিল মিনুকে? দেখানো হয়েছিল। মিসেস সান্যাল তো বলেছিলেন যে মিনুর আগে থেকে বিয়ে হয়েছিল। মাসখানেক আগে মিনুর সঙ্গে তার স্বামীর দেখা হয়। সেখানে কয়েকদিন মিনু ছিল, আর তারপরেই সে এখানে আসে। হয়তো সে কারণেই তার সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। বাচ্চা নষ্ট করার জন্য কোনো কথা বলেননি? দেখুন, উনি আমাদের সে কথা বলেছিলেন, কিন্তু আমি মিনুর সম্মতি ছাড়া কোনো কথাতেই রাজি হতে পারিনি। মিনু কখনোই সে কথায় রাজি হয়নি। মিনু বারবার বলেছিল সে এখান থেকে চলে যাবে, কিন্তু বাচ্চাটি নষ্ট করতে দেবে না। বেশ ডাক্তারবাবু, যদি প্রয়োজন হয় আপনাকে আবার পরে ডাকবো। আপনি এখন আসতে পারেন। মিনু বিশ্রাম করুন। আমরা এদিকে তাহলে আমাদের বাকি আলোচনাটা সেরে ফেলি। মিনুকে দেখাশোনা করবার জন্য একজনকে লাবণ্য নিজেই জোগাড় করে দিয়েছিল। লাবণ্য সেন মিনুকে নিজের বাড়িতে রেখে মাধব এবং সেই স্ত্রীলোকের সহচর্যেই রাখল। এদিকে বাড়িতে আমি, ব্যোমকেশ, মিস্টার সান্যাল, মিস্টার সেন, জয়িতা সান্যাল, লাবণ্য সেন, এমনকি দাসবাবু পর্যন্তও রয়েছি। ব্যোমকেশ চুপ করে বসে রইল। তারপর জয়ব্রত সান্যাল নিজেই বলে উঠল, ব্যোমকেশবাবু, আর আমাদের অপেক্ষায় রাখবেন না। বলুন আসলে গোটা ব্যাপারটা কি হয়েছে, আর কেমন করে যে এসব হয়েছে সেসব কথা খুলে বলুন একটু। আমি প্রথম থেকেই সমস্ত কথা বলছি। আপনি এখানে এই বাড়িটা কিনে থাকতে শুরু করেন প্রায় বছর 10 আগে। 5 বছর আগেই মিনু এখানে এসে পৌঁছই জয়িতা সান্যালের হাতে। সে বাড়ির সমস্ত কাজকর্ম করত, দেখতে শুনতে বেশ ভালো ছিল, এক কথাই যাকে সুন্দরী বলা চলে। কিন্তু দেশের বাড়িতে তার অনেক সমস্যা হওয়ায় সে দুজনের সঙ্গে এখানে চলে আসে। বন্যার হাত থেকে বেঁচে সে এখানে এসে পড়েছিল। এই বাড়িতে আপনি এবং জয়িতা সান্যাল খুব ভালো মানুষ, তাই এখানে কোনো তার কষ্ট হতো না। এদিকে আপনার ছেলে দেবব্রত সান্যাল বোর্ডিং স্কুলে থাকত। বোর্ডিংয়ে থাকার সময় সে অনেক অসৎ সঙ্গে পড়ে বিভিন্ন নেশা করতে শুরু করেছিল। মাধ্যমিকের পর 2 বছরের জন্য সে এখানে থাকতে আসে এবং এখান থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ঠিক হয়। তারপরে কলেজে ভর্তি হওয়ার পর সেখান থেকে চলে যাবে, কিন্তু সমস্যা হয়ে যায় এই সময়। এখানে এসেও এমন কিছু বন্ধু বান্ধবের পাল্লা এসে পড়ে যায়। তাই উচ্চ মাধ্যমিকের সময় এই 2 বছরের মধ্যে তার স্কুল থেকে নানা কমপ্লেন আসতে শুরু করে। হয়তো জয়ব্রত তুমি অনেক কিছুই জানতে, আবার অনেক কিছু জানতে না, কিন্তু তোমার নাম নিয়ে তোমার স্ত্রী সবসময় দেবব্রতকে বাঁচিয়ে আসতো, যাতে তার গায়ে কোনো আঁচ না লাগে। কিন্তু এই কাজটা করতে গিয়ে জয়িতা সান্যাল নিজের ছেলের প্রতি এতটাই বেশি ভাবুক হয়ে পড়েন যে নিজের ছেলের ভুল তিনি দেখেও চুপ করে বসে থাকেন এবং তার নিজের ছেলেকে সবসময় রক্ষা করার চেষ্টা শুরু করেন। এটা আমি আগেও কয়েকবার দেখেছি, আর সেই কারণেই আমার সন্দেহটা হয়েছিল। এবার আসি লাবণ্য সেনের কথায়। বাড়ির কাজের লোক মাধবকে যেমন ভালোবাসতেন তেমন সম্মানও করতেন। মাধব তার চেয়ে বয়সও বড়। মাধবের সঙ্গে কথা বলে আমি এই ব্যাপারটা জানতে পেরেছি। তাই লাবণ্য মিনুকে পছন্দ করত, এমনকি পুজোর আগে জামা কাপড় কিনেও দিয়েছিল। কয়েকদিন আগে একদিন হঠাৎ করে লাবণ্য সেনকে মিনু জানায় সে এইখানে ভালো নেই, ভালো কোনো কাজ পেলে যেন তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি সে চাইলে খুব কম টাকাতেই লাবণ্য সেনের বাড়িতে সে কাজ করতে প্রস্তুত।
তখন ব্যাপারটা নিয়ে লাবণ্য সেন খুব বেশি ভাবে না, কিন্তু তারপর তিনি বাইরে কোথাও চলে যান। 2-3 দিনের জন্য ফিরে আসার পর মিনু নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর পেয়ে তিনি চমকে ওঠেন। কিছু অসঙ্গতি লক্ষ্য করে তিনি আমার কাছে গিয়ে পৌঁছান এবং আমি এসে মিসেস স্যান্যালের সঙ্গে কথা বলে বুঝতে পারি যে কোথাও একটা গণ্ডগোল রয়েছে। কিন্তু মিনু এই বাড়িতেই আছে, সে কথা আপনি কবে বুঝতে পারলেন? এ ব্যাপারে আমি অনেকেরই সাহায্য পেয়েছি, যেমন মিস্টার সেনের সাহায্য পেয়েছি, তবে বিস্তারিতভাবে সে বিষয়ে আলোচনা করতে চাইছি না। একসময় আমার মনে হয়েছিল মিনু এই বাড়িতেই আছে, কিন্তু জয়ব্রতের সাহায্যে এই বাড়িটা তল্লাশি করেও যখন তাকে পেলাম না, তখন কেমন যেন খটকা লেগেছিল। তাহলে কি মিনু সত্যি সত্যি কোথাও চলে গেছে? কারণ তখনও দেবব্রতর ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি। তারপরেই দাসবাবুর সাহায্যে এই সমস্ত চরিত্র অর্থাৎ সেন পরিবার এবং সান্যাল পরিবারের সবার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে অনেকগুলো নতুন তথ্য আমাদের সামনে আসে, আর সেইখানেই জানা যায় দেবব্রত সান্যালের কথা। দেবব্রত সান্যাল 2 বছরের মধ্যে স্কুলে অনেক রকম সমস্যার রিপোর্ট পেয়েছে, এমনকি বোর্ডিং স্কুলেও এই সমস্ত সমস্যা তার চলে। এখানে আসার পর নেশা প্রচণ্ডভাবে তার বেড়ে গিয়েছিল। 2 মাস আগে এই সমস্ত ব্যাপারটা আরও বেশি বাড়াবাড়ি হতে শুরু করে। এদিকে জয়ব্রত তার কাজে ব্যস্ত থাকায় এইসব ব্যাপারে কিছুই জানতে পারে না। দেবব্রত আর যাই করুক না কেন, তার বাবা ফিরে আসার আগে আগেই বাড়িতে ফিরে আসত। এর মাঝেই একদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এসে কোনোভাবে মিনুর প্রতি সে আকৃষ্ট হয়। মিনুর সাথে বাকিটা আর ব্যোমকেশ বলল না। দেবব্রত সান্যাল মাথা নিচু করে বসে আছে। জয়ব্রত সান্যাল ফ্যাকাশে 2 চোখে তাকিয়ে রয়েছে ব্যোমকেশের দিকে। জয়িতা সান্যাল বলে উঠলেন, আমার ছেলে যা করেছে তাতে আমার ছেলের কোনো দোষ ছিল না, মিনুর জন্যই হয়েছে। মিনু নিজে থেকে এসব কিছু করেছে। আপনি এ কথাটা বলতে পারেন না, কারণ মিনু এর আগেও এমন কাজের প্রস্তাব পেয়েছে এবং তার বিনিময়ে অনেক টাকা থেকে শুরু করে অনেক ভালো জীবনযাপনের সুযোগও সে পেয়েছে, কিন্তু সে সব কিছু সে এড়িয়ে গেছে। আমার ছেলেকে ফাঁসিয়ে তারপর আমার ছেলেকে বিয়ে করার জন্যই ওই সমস্ত কিছু করেছে। দেবব্রত বলল, অনেক হয়েছে মা, অনেক হয়েছে, তুমি এবার চুপ করো। আর কত মিথ্যে কথা বলবে? যেদিন নেশার ঘরে আমি ভুল করেছিলাম, মিনু তো কোনো ভুল করেনি। আমি তো পরে আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, বুঝতে পেরে সবটা স্বীকারও করতে চেয়েছিলাম, কিন্তু তুমি মিনুকে ভয় দেখিয়ে দিলে আর আমায় চুপ করিয়ে দিলে। এখন তো সবাই সব কিছু জানতে পারলো। তখন যদি বাবাকে সব কিছু জানাতাম, তাহলে হয়তো আজকে এই সময়টা আমাদের দেখতে হতো না। জয়িতা সান্যাল আর কিছু বলতে পারলেন না। 2 হাতের মধ্যে মাথা রেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। মিস্টার সেন বললেন, তার মানে এই ব্যাপারটা লুকিয়ে রাখার জন্য মিনুকে ওরা দুজনে মিলে লুকিয়ে রেখেছিল? কিন্তু মিনুকে লুকিয়ে রাখার কারণ কি ছিল? তাকে তো এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিলেই হতো। অন্য কোথাও পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারতেন না জয়িতা সান্যাল। মিনু যদি সবাইকে সব কথা বলে দেয়, তাছাড়া ডাক্তারি পরীক্ষা করলেই তো সব কিছু বেরিয়ে যাবে, এবং এসব কিছুর পেছনে যে দেবব্রতই রয়েছে সেটাও বেরিয়ে আসবে। তাতে জয়ব্রত সান্যালের চাকরি নিয়েও টানাটানি পড়বে। আমার বাড়িতে এত বড় একটা অপরাধ হয়ে গিয়েছে, অথচ আমি নিজেই এই ব্যাপারে কিছু বুঝতে পারিনি। ব্যোমকেশ, তুমি না থাকলে যে এত বড় একটা অন্যায় আমি অনিচ্ছাকৃতভাবে সমর্থন করে যেতাম। কারণ মিনু যে দেশের বাড়ি চলে গিয়েছে সে কথা আমি নিজেও বিশ্বাস করেছিলাম। কিন্তু লাবণ্য সেন এই কথাটা বিশ্বাস করেননি। তিনি বিশ্বাস করেছিলেন মিনু দেশের বাড়িতে এমনভাবে চলে যেতে পারেন না, আর তাই তিনি আমার কাছে আসেন এবং তদন্ত করতে করতে আমি বুঝতে পারি যে মিনু কোথাও যায়নি। তার ঘরে থাকা জিনিসপত্র, এমনকি তার জুতো পর্যন্ত সবকিছু আগের মতোই ছিল। জয়িতা সান্যাল বোধহয় ভাবতে পারেননি যে আমি কিংবা পুলিশ তার ঘর পর্যন্ত তদন্ত করতে চলে যাব, তাই তিনি সবকিছু সরাবার কথা ভাবেননি। কিন্তু যখনই আমরা ওখানে আসি, সেদিন রাতের বেলা হয়তো মিনুকে ওই ওপরের ঘর থেকে সরিয়ে নিচের তক্তার নিচে রেখেছিলেন। সেখানে নিঃশ্বাসও ভালোভাবে নিতে না পারায় মিনু প্রায় মরেই যেত। কিন্তু ওই কাঠের পাশে একটা ফুটো ছিল, আর সে ফুটো থাকার জন্যই আমার সন্দেহটা হয়েছিল। আন্ডারগ্রাউন্ড ঘরের মধ্যে রক্তমাখা কাপড় এবং খাবারের কাগজের টুকরো আরও এমন অনেক কিছুই ছিল, যেগুলোর জন্য আমার সন্দেহ আরও বেড়েছিল। আর বাকিটা তো জয়িতা দেবী নিজেই লাবণ্য সেনের গলায় ছুরি ধরে প্রমাণ করে দিলেন। জয়ব্রত সান্যাল আশ্বাস দিলেন,
যে তার ছেলের সঙ্গে মিনুর বিয়ে দিয়ে দেবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু জয়িতা দেবী বাধা দিলেন। আমি এটা হতে দেব না। আমার ছেলের বিয়ে হবে সামান্য একটা বাড়ির কাজের মেয়ের সঙ্গে? এইটা আমি হতে দেব না। আমাদের চোখের সামনে জয়ব্রত উঠে গিয়ে চুপ করে বসলেন জয়িতা সান্যালের সামনে। তারপর তার চোখের ওপর চোখ রেখে দৃঢ় গলায় বললেন, তোমার অনেক কথা আমি শুনেছি, তোমার অনেক জেদ আমি দেখেছি। তুমি কি মনে করো কোনো কিছুই আমি জানি না? তোমার সঙ্গে মিস্টার সেন এবং সম্পর্কের কথা আমি ভালো করেই জানি। শুধুমাত্র ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি এই ব্যাপারটা কখনোই তোমায় কিছু বলিনি। কিন্তু তারও তো জানাটা দরকার, যেই মা তাকে এমনভাবে রক্ষা করার চেষ্টা করছিল তার চরিত্র আসলে ভালো নয় বলেই তো তার ছেলের এমন জঘন্যতম একটা অপরাধকে সে চাপা দেওয়ার চেষ্টা করছিল। আমি যদি দেবব্রতর কথা জানতাম তাহলে প্রথমেই এর সমাধান আমি বার করে ফেলতাম। কিন্তু তুমি তা করনি, কারণ তোমার নিজের চরিত্রের দোষ রয়েছে এবং তোমার মনেই রয়েছে এমন কিছু যা আমার ছেলেটাকে ভালো করতে পারিনি। কতবার বলেছিলাম ছেলেটা আমাদের সঙ্গে থাকুক, তা নয় বোর্ডিংয়ে দিয়ে দিলে ছেলেটাকে। তাকে ওভাবে মানুষ করতে চাইছিলে, এখন কি হয়েছে? হ্যাঁ, হয়েছে তো মানুষ। ক্ষুদ্র চোখে তাকিয়ে রইলেন জয়ব্রত জয়িতা সান্যালের দিকে। আর কিছু না বলে মাথা নিচু করলেন মিস্টার সেন। ইতস্তত করে ঘর থেকে উঠে গেলেন লাবণ্য সেন। সবাই চুপ করে বসে রইল। একটু নীরবতার পর ব্যোমকেশ বলল, সমস্ত কিছু এখন সবার সামনেই রয়েছে, আপনারা চাইলে সমস্ত কিছু করতে পারেন। তবে আমি চাইব লাবণ্য সেনের ইচ্ছে অনুযায়ী সব কিছু হোক, কারণ তিনি আমার কাছে এসেছিলেন এবং তিনি মিনুর খোঁজ করেছিলেন। লাবণ্য সেন মিনুর খারাপ চাইবেন না, তাই জয়ব্রত সান্যাল এবং লাবণ্য সেন এরা দুজন মিলে ঠিক করে কোনো একটা ব্যবস্থা করুন, ব্যাপারটা দেখুন। যদিও জয়ব্রত নিজেও দেখতে পারেন, তবুও এই ব্যাপারটা তার নিজের পারিবারিক, তাই আপনার দেখাটা দরকার। আপনি একদম চিন্তা করবেন না ব্যোমকেশ বাবু। এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। জয়ব্রত যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আপনি জয়ব্রত সান্যালের সঙ্গে কথা বলুন। অজিত, আমাদের কাজ এখন শেষ, চলো আমরা উঠে পড়ি। এবার ব্যাপারটা পুলিশ আর ওরা নিজেরা মিলেই মিটিয়ে নিতে পারবে। আমরা উঠে বললাম। লাবণ্য সেন আমাদের দিকে এগিয়ে এসে ব্যোমকেশকে বলল, ধন্যবাদ ব্যোমকেশবাবু। আমি জানতাম মিনুর কিছু একটা হয়েছে। আপনি না থাকলে ওকে এভাবে উদ্ধার করা যেত না। মিনুর শরীর ঠিক হয়ে গেলে আপনার কাছে একদিন মিনুকে নিয়ে যাব। তবে শুধু শুধু আইনি ঝামেলায় গিয়ে তো কোনো লাভ নেই। আমি মনে করি দেবব্রতর সঙ্গে মিনুর বিয়েটা যেন হয়ে যায়, তাহলে মেয়েটা বেঁচে যাবে। না হলে এমন অবস্থায় মেয়েটার আরও সমস্যা বাড়বে। কিন্তু তাহলে অপরাধী শাস্তি পাবে না। দেখুন, অপরাধী এমন করেছে বলেই যদি অপরাধীর সঙ্গে অত্যাচারীর বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অপরাধের শাস্তি থেকেই যাবে। আপনারা যা ভালো মনে করবেন তাই করবেন, আইন আছে, আদালত আছে। কিন্তু আমার তরফ থেকে এমন বোঝাপড়া আসলে ভালো নয়। এরপর আপনাদের উপরেই সব কিছু নির্ভর করছে। এ কথা বলে ব্যোমকেশ আর দাঁড়ালো না। আমি একবার পেছনে তাকিয়ে দেখলাম ঘরের ভেতর। ঘরে নীরবতা ভেসে আছে। দাসবাবু আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসার পর দাসবাবুর সঙ্গে ব্যোমকেশ কিছুক্ষণ কথা বলে আমরা বেরিয়ে এলাম। তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ব্যোমকেশের কাছে সমস্ত কথা শুনে বৌঠান বলল, বাবা, এত কিছু ব্যাপার হয়ে গেছে? কিন্তু ওই জয়িতা সান্যাল নামের মহিলা কি মানসিকভাবে অসুস্থ নাকি? তিনি এমন কাজ করতে গেছিলেন কেন? ডাক্তারের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলে দেখেছি, জয়িতা সান্যাল সত্যিই মানসিকভাবে অসুস্থ। তবে তিনি তার ছেলেকে প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসেন, তার জন্য তিনি সমস্ত কিছু করতে পারেন। এটাও এক ধরনের অসুস্থতা বলতে পারো। আর সেই কারণেই হয়তো মিনুর সঙ্গে এমন কিছু তিনি করেছেন। কিন্তু এরপর আসলে কি হলো? লাবণ্য সেন এবং জয়ব্রত সান্যালের সহায়তায় মিনু সুস্থ হয়ে যাওয়ার পর দেবব্রতের সঙ্গে তার বিয়ের কথাটা ঠিক হয়েছে, কারণ মিনু নিজেও এ ব্যাপারে রাজি হয়েছে। শুধু শুধু এমন একটা সমস্যা নিয়ে সে অন্য কোথাও যেতে রাজি নয়। তাছাড়া সে তার সন্তানকে নষ্ট করতেও রাজি নয়, তাই তাকে এমনভাবেই আপোস করতে হলো। কিন্তু তাতে কি আর অপরাধী শাস্তি পেল? দেবব্রতের এই সমস্ত অপরাধের পেছনে আসলে হাত রয়েছে তার মা জয়িতা সান্যালের। সে যদি তার ছেলেকে এমনভাবে আশকারা না দিত, তাহলে তেমন কিছু হতোই না।
বৌঠানের কথার উত্তর দেওয়ার মতো শক্তি আমাদের কাছে ছিল না। আসলে কি অপরাধী শাস্তি পেল? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারলাম না। ব্যোমকেশও চুপ করে রইল, আমিও চুপ করে রইলাম। শুধু ভাবতে লাগলাম লাবণ্য সেনের কথা। আমরা যদি তাকে বিশ্বাস না করতাম তাহলে হয়তো মিনুকে মৃত অবস্থায় পাওয়া যেত। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকেই একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।